একই বিছানায় আপনার হাজবেন্ড আর একটা মহিলা, হ্যাঁ আমি সে আমাকে আপনার কাছ থেকে আদর নিয়ে সে বাজে পাড়ায় যাচ্ছে, মানে এটা আপনাকে বললো? হ্যাঁ ডাকতেছে জানু, ঘুমাইতেছে আর একটা মেয়ের সাথে, আর একজনের সঙ্গে নাইট ক্লাবে যাচ্ছে, সারাদিন মদ খাইতেছে, ডাল খাইতেছে, এরপরেও জানু চলতেছে। হ্যাঁ হ্যাঁ জানু, এবং সে আমাকে কপালে একটা কিস করে গেছে আমার পা, যিনি 9 বছর বয়সে আমাকে হ্যারাসমেন্ট করতে চাইছে। এবং এই কথাটা আমার ফুল ফ্যামিলির লোকজনই জানে। সে কি করলো, আমি বাথরুমে বেরোবো, আমি দেখলাম আমার দেয়া কাপে সে 2টা ট্যাবলেট মিশাইছে, দেওয়ার পর আমাকে দিছে, ওইটা আমি খেয়ে ফেলছি দেখার পরে। হ্যাঁ, আল্লাহর কি রহমত, আমার ঘুম আসে। যখন আমি শুইলাম, শোয়ার পরে সে আমার হাত নাড়লো, আমার নাক দেখলো, আমাকে এমন করে দেখলো, আমি সেন্সলেস। এই অভিনয়টা আমি করছি। সে আমাকে মাঝখান থেকে সাইডে নিয়ে গেল, সাইডে নিয়ে শোয়াইলো, শোয়ায় তারা ইন্টিমেটি শুরু করলো। আর আমি চুপ করেছিলাম, যখন তারা ওপেন হয়ে যাবে তখনই আমি শো করব। যারা তখন কাজ শুরু করছে, আমি উঠে গিয়ে লাইট চালাই। ওই মেয়েকে পায়ে ধরে বলছে, আমার বাচ্চারা পায়ে ধরে বলছে, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা ছাড়া থাকতে পারবো না, আমার মা পারবে না। রাইট নাও আমার ছেলের বয়স 11 বছর, কোনো স্কুলে পড়াইতে পারি না। ধরেন একবার লাইফে ভুল হলো, তারপরে আরো একবারও কি ভুল হয়? ইচ্ছে করে অনিচ্ছা করে মানুষ কত রকম করে বিপদে পড়ে, নিজের জীবনটাকে তছনছ করে দেয়। আজকের এই গল্পটা শুনলে সেরকমই একটা ইঙ্গিত আপনি পাবেন। অনেক মানুষের উপকার হবে, কারণ আপনারা জানতে পারবেন কি করা উচিত, কি করা উচিত না, কাদের সাথে মেশা উচিত, কেমন করে মেশা উচিত, কেমন করে সফলতার দিকে এগোনো উচিত। আমাদের ছোট্ট একটা চ্যানেল, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যে কোনো অন্যায়ের, যে কোনো খারাপ কিছুর প্রতিবাদ করার, সচেতন করার জন্য। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে লিখবেন কোনটা খারাপ ভালো হচ্ছে, স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনি তো পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনি বিউটি ইন্ডাস্ট্রিতে। জি, আপনার চোখে জল জমলো কেমন করে? আসলে অনেকটা, এটা বলতে গেলে মানে আমি যেহেতু আসছি আপনার এখানে, আমার থ্রু 8-10টা মানুষ জানবে, যারা এখনো টেনেজ আছে, যারা প্রেম করছে বা বিয়ের স্বপ্ন দেখছে, বা বাবা মার কথা না শুনে নিজেদের ডিসিশনটাকে বড় মনে করছে, তাদের উদ্দেশ্যেই আমার এই লাইফ স্টোরিটা আমার বলা। আমি একদম বিনা দ্বিধায়, হয়তো অনেকেই আমার স্টোরিগুলো জানে না। 2002 সালে আমার কাজিনের সাথে আমার বিয়ে হয়। তো প্রথম দিকে ভালোই ছিলাম আমরা, উনি স্টুডেন্ট ছিলেন, আমিও স্টুডেন্ট ছিলাম। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, কারণ আপনি খুলে ফেলতে পারেন চাইলে। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে অ্যাফোর্ড করতে পারতেছিলাম না, আমিও না সেও না। এবং ওর যেহেতু ঢাকায় কেউ ছিল না, উনি হচ্ছিল আমার বাবার সৎ ভাইয়ের ছেলে ছিল, ওর বাবা মারা গ্রামে থাকতো আর উনি ঢাকায় পড়াশোনা করতেন আমার দাদুর কাছে থেকে। তো এই অবস্থায় আমাদের প্রেম হয়, প্রেম থেকে বিয়ে। তা আমরা থাকতাম দাদুর কাছে। ওখানে অনেক ধরনের মানসিক টর্চারের শিকার আমি হয়েছি, কেন থাকতেছি এখানে, এটা সেটা অনেক কিছু হয়েছে। যাই হোক, ফাইনালি আমরা সংসার শুরু করি। যখন দাদুর বাসায় আমরা থাকি, আমি তখন একটা জব করি, মার্কেটিং জব করি। তো ওখানে আমি জবে যাই ওনার পড়াশোনা কন্টিনিউ করার জন্য। আর উনি ছাদে দাঁড়িয়ে ওনার ফ্রেন্ডের বোনের সাথে ইটিশ পিটিশ করে বিয়ের পর। ওটা মেবি 6 মাস কি 8 মাস। তাহলে বিয়েটা করলো কেন? বিয়েটা হয়েছে, আমি ওনার প্রতি অনেক বেশি পাগল ছিলাম, কারণ আমার বয়স তখন 14.5 বছর, আমার বয়স খুব একটা বেশি ছিল না। এবং আমার প্রেম এবং পুরুষ মানুষ আমি ওনাকে দিয়েই চিনছি। আমার জীবনে আমি আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে কথাই বলতাম না। তো ওনাকে দিয়েই আমি পুরুষ মানুষটাকে চিনছি। তো ওনার প্রতি আমার বেশি এগ্রেসিভনেস ছিল, ওনারও ছিল, ওনারও ভালোবাসা ছিল, কিন্তু ওনার এই যে জিনিসগুলো, এগুলো আমার চোখে ধরা পড়ে যায়। তো এক পর্যায়ে ওটা খুব একটা ডিপ কিছু ছিল না, বাদ হয়ে যায়। বাদ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আমরা যে দাদুর বাসায় ছিলাম,
ওরা এক পর্যায়ে আমাদেরকে আলাদা করে দেয় যে না এইভাবে করে আর রাখা যাবে না, মানে অনেক প্রেসার চলতে থাকে। তখন আমরা একটা সাবলেটে একটা বাসা নেই। কিন্তু ইতিমধ্যে তার সঙ্গে মানে মিরপুরের একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন শুরু হয়ে যায়। তখন আপনি নতুন বউ? হ্যাঁ, আমি নতুন বউ, 1-1.5 বছরও হয় নাই। আমাদের ফার্স্ট ম্যারেজ ডেরও আগের কথা এটা। তো ওনার সাথে ফিজিক্যাল এটা আসলে আমি মানে হয় না যে ওই যে আমাদের একটা বাস্তব কথা আছে না যে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেটা হয়, ও হঠাৎ করে টাকা দেখে ফেলে। তখন নতুন নতুন এই যে এটিসিএল বাস বাস ছিল মোহাম্মদপুরের, ওগুলার কাউন্টারে তার জব ছিল এবং ওখানে 2 নম্বরই টাকা ছিল। তো ওখানে সে মানে ওখান থেকে তার 2 নম্বরই টাকা প্রত্যেক দিন 1000 টাকা আসতেছে। ওই জায়গা থেকে যখন সে একটা ক্লাবে যায়, তার আবার ওই এটা সেটা খাওয়ার একটু নেশা ছিল, আবিজাবি খাওয়ার। তো এক মেয়ে ওখানে আসে, ওই মেয়ে এসে দেখে যে ওই মেয়ে আসছে ওই কি যেন বিএনপির ক্লাব না কোথাও একটা, যাই হোক আমি অতটা বলতে পারবো না। ওখানে ওই মেয়ে আসে, এসে দেখে যে সে র্যান্ডম টাকা ভাঙতেছে। তখন ওই মেয়েটা টার্গেট করে। ওরা প্রতিদিন ফেন্সিডিল খাইতো, প্রতিদিন। হ্যাঁ, তো একদিন আমার প্রচন্ড কাশি, আমি দম নিতে পারতেছিলাম না। সে আমাকে একটা ওষুধ এনে দিয়ে বলে একটা কাপে করে দেয়। ও প্রথমে এসে বলে কি দাঁড়াও আমি চা বানায় নিয়ে আসি। সে ঘন করে চা বানায় নিয়ে আসে, নিয়ে এসে একটা কাপে করে আমাকে একটু ওষুধ দেয়, দিয়ে বলে কি এটা খাইলে তোমার কাশি ভালো হয়ে যাবে। তখন আমি বললাম এটা বোতল না কেন, একটা প্যাকেটে ছিল, এটা বোতল না কেন? তখন সে বলে যে এটা এভাবেই খেতে হয়, খাও। আমি পুরোটা খেয়ে ফেলি। খেয়ে ফেলার পরে আমার জানি কেমন লাগতেছিল। সে আমাকে অনেকগুলো চকলেট এনে দেয় এবং চা খাওয়ায়। চাটা প্রচন্ড মিষ্টি ছিল এবং আমার খুব ভালো লাগতে থাকে। কিন্তু আমি বসে আছি, হাঁটতেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে নাই, কোনো এক জায়গায় হয়তো একা বসে আছি, এরকম একটা ফিলিংস আমার কাজ করতেছিল। পরে আমি জানতে পারি ওটা ফেন্সিডিল ছিল, তখন আমি জানি নাই। যাই হোক, তারপরে এরকম চলতে থাকে। উনি প্রায় রাতে বাসায় ফেরে না, দিনের বেলাও সারাদিন থাকে না। পয়লা বৈশাখে আমি প্ল্যান করছি, আগে সে আমাকে খুব ঘুরাইতে নিয়ে যেত। পয়লা বৈশাখে আমি প্ল্যান করছি, সে আমাকে সময় দেয় নাই। পরে একদিন রাতের বেলা সে বাসায় আসছে, এসে বলতেছে যে এসেই সে চলে যাবে, টাকা গুনতেছে, মানে যেহেতু ভাঙটি টাকার বিজনেস করে টাকা গুনতেছে। তা আমি জিজ্ঞেস করছি তুমি কি বেরোবা? তখন 10:30 বাজে। তা বললো কি হ্যাঁ আমি তো বের হব, আমি তো রাতে আসবো না। তা আমি বললাম কেন আসবা না? বললো কি তুমি খায় ঘুমায় যাও। সে আমাকে জানু বলতো, সবসময় নাম বলতো না। তুমি খায় ঘুমায় যাও, আমি আসবো না। ডাকতেছে জানু, ঘুমাইতেছে আর একটা মেয়ের সাথে, আর একজনের সঙ্গে নাইট ক্লাবে যাচ্ছে, সারাদিন মদ খাইতেছে, ডাল খাইতেছে, এরপরেও জানু চলতেছে। হ্যাঁ হ্যাঁ, জানু। এবং সে আমাকে কপালে একটা কিস করে গেছে এবং আমাকেও বলছে তুমি আমার কপালে একটা কিস দাও। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, সে আমাকে বলে গেছে সে বাজে পাড়ায় যাচ্ছে। সে আমাকে আপনার কাছ থেকে আদর নিয়ে যাচ্ছে, সে বাজে পাড়ায় যাচ্ছে। কারণ হচ্ছে মানে এটা আপনাকে বললো? হ্যাঁ, এটা বললো। কারণ হচ্ছে তার ঠিক কয়েকদিন আগেই, মানে র্যান্ডম তো সে তো তার শারীরিক চাহিদা তো মিটায় আসতেছে, আমার কাছে এসে তো ওটা তার নাই, না থাকার কারণে সে বলতেছে আমি ফেইলর, আমার কাছ থেকে দুর্গন্ধ আসতেছে, আমি ফেইলর, আমি তাকে পোষাতে পারছি না। আচ্ছা, সে তারপরে বলে গেল আমি ওখানে যাব, আমার চাহিদা আমার লাগবে। আমি বললাম যাও। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, এখনো চোখ ভেজা। আমি বললাম যাও। আমাকে বললো জানো আমাকে একটা কপালে কিস দিয়ে দিবা।
ও মাই, আমি দিয়েও দিলাম। যখন আমি ভাবলাম সে যেতে পারবে না, সে যখন বের হয়ে গেল, আমি ওড়না খুঁজে পাচ্ছিলাম না। আমি দৌড়ে বাইরে গেছি, যাওয়ার পরে দেখেছি সে চলে গেল পিছনের দিকে, আর তাকাইলো না। আপনার হাজবেন্ড আপনাকে রেখে হ্যাঁ। আপনাকে বলে খারাপ পাড়াতে ঢুকতে, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি দৌড়ে, এর চেয়ে মরে যাওয়া ভালো। আমি কাজী নজরুল ইসলাম রোডে তখন আমি থাকি, যদি আমি ওই মাথায় যেতাম, ওই একটা ক্যাব দাঁড়ানো ছিল, ওর ফ্রেন্ড ছিল এবং ওই মেয়েটা সহ ওই গাড়িতেই ছিল, জাস্ট আমি যদি ওই মাথায় যাইতাম, গেল, চলে গেল। একটা সময় আরেকদিন সে আসছে, না তার ফ্রেন্ডকে পাঠাইছে অন্য আরেকদিন। ও সেই দিন সারাটা রাত আমি ঘুমাই নাই, আমি ঘড়ির কাঁটার প্রত্যেকটা সেকেন্ড গুনছি। একটা রাতে কত সেকেন্ড হয় তার ছবি দেখে, তখন তো মোবাইল ছিল না, তার ছবি দেখে আমি শুধু চিৎকার করে বলছি, কোথায় তুমি? আমাকে ছাড়া তুমি কিভাবে থাকতেছো? এরকম সারাটা রাত আমি ভাবছিলাম সকালবেলা আমি চলে যাব। আমি আর সকালবেলা যেতে পারি না, আমি রাস্তায় হাঁটতেছিলাম, ভোরবেলায় সে আসে। আমি ভাবছি যে ওর ভাই আসবে পেপারস নিয়ে, আমি মানে ব্যাগটা দিয়ে আমি চলে যাব, যেহেতু বিজনেস ওর, আমি ব্যাগটা দিয়ে চলে যাব। তখন ওর ভাই আসে, ও আসে 6টার দিকে, আমি রাস্তায় হাঁটতেছি। তখন রাস্তায় হাঁটতেছেন? হ্যাঁ, আমি তো ওয়েট করতেছি, আমার তো অস্থিরতা। তখন উনি আসে, এসে বলে কি, ভেতরে আয়। আমাকে ভেবে বলে ভেতরে আয়। আমি ভেতরে যাই, যাওয়ার পরে আমাকে জড়ায় ধরে বলে, আমি কোথাও যাই নাই জান, আমি সারা রাত রাস্তায় ঘুরছি রিক্সা নিয়ে। পরে আমি বললাম কি, গোসল করে আসো। আমি কিছু খাই নাই, চলো আমরা দুজন খাবো, রান্না তো করাই আছে, আমি খাবো। সে গোসল করে আসার পরে এখানে একটা, এখানে একটা কামড়ের দাগ। স্পট। আমি ভাত মাখাচ্ছি ওকে খাওয়াই দিব, জাস্ট ওটা তাকায় আমি বললাম, তুমি কোথাও যাও নাই, সারা রাত রিক্সায় ঘুরছো? ওখানকার 2টা স্পট কি রিক্সাওয়ালা দিয়ে দিছে? সে লাফ মেরে উঠে যে আহ, আমাদের স্টিলের আলমারির যে গ্লাস, ওখানে দিয়ে বলতেছে, শালার, এত চেক করে আসলাম তাও স্পটটা রইল। আমিও ভাত খাইলাম, তাকেও ভাত খাওয়াই দিলাম। কেন? কারণ আমি তাকে ভালোবাসতাম, আমার প্রথম ভালোবাসা সে। এটা ভালোবাসা? আমি তো ভালোবাসি, তার সাইড থেকে না, কিন্তু আমি তো ভালোবাসি। তারপরে অদ্ভুত। তারপরে হলো একদিন ওই মেয়েকে কেউ একজন এসে, ওই সেই দিন সকালবেলায় যেদিন এই ঘটনাগুলো ঘটছে, আমাদের, আপনি তো মোহাম্মদপুরের বাসী, আপনি তো জানবেন কাজী ইসলাম রোডের কিন্তু ম্যাক্সিমাম বাসাগুলো একটু পুরনো। তো ইয়েগুলো দিয়ে একটু, ফাঁকাগুলো দিয়ে একটু হইলেও দেখা যায়। ওই মেয়েকে কেউ একজন দেখাইছে, এটা বাসা? হ্যাঁ, ওই যে দেখতেছো ওই মেয়েটা, মানে আমার হাজবেন্ডের নাম মাসুম, ওই যে মাসুমের সঙ্গে মেয়েটা, ওটা ওর রক্ষিতা। হাউ ডু ইউ নো? তো তারপরে যখন আমি ওনাকে, আমি তো অস্থির, আমি, এটা আপনি জানলেন কেমনে যে এটা আপনাদের? এটা ওই যে ওর ফ্রেন্ডরাই বলছে, ওকে। ওর ফ্রেন্ডরাই পরে আমাকে বলছে। তো তখন ও আমাকে বলল যে, তখন আমাকে বলল ঘটনাগুলো সব, কি? কে কি, কিভাবে, তার সাথে কিভাবে জড়াইছে, টোটাল ঘটনাটা সে আমাকে বলল। বলার পরে আমি বললাম, আমি তো মানে স্তব্ধ, তার সাথে কতদিন যাবত ফিজিক্যাল রিলেশন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে, সে কোথায় এত সময় দেয়, সবকিছু আমাকে বললো সব। তো ও আমাকে বলল যে তুমি ওর সাথে একটু দেখা করো। দেখা করতে বললো হচ্ছে, ও যেন কি করে ফেলবে, মেবি এরকম কিছু একটা করে ফেলে। আমি তখন ছোট ভাইয়া, এটা একটু মাথায় রাখি, আমার কিন্তু তখন এইজ কম।
আমি তো আমার হাজবেন্ডের ভালোবাসায় অন্ধ। তো যাই হোক, তারপরে আমরা তার সাথে দেখা করতে যাব। সে কি করলো, দেখা করতে যাওয়ার আগে ইউরোকোলা একটা বোতলের ভিতরে ফেন্সিডিল ভরে নিয়ে আসছিল। মানে তার মাথার মধ্যে এনজয়মেন্টটাই ছিল। আচ্ছা, আমি যখন ওকে ফোনে শুনলাম যে জিনিস আমার বাসায়, আমি ওই যে রাতে সকালে ওনাকে খাওয়াই দিলাম, আমি তো আর খাই নাই, রাতেও খাই নাই, ফুল না খাওয়া, দুপুরেও খাই নাই, সে যেহেতু আসে নাই। সে কি করলো, বলল যে এই আপনার মাল বাসায় 4 বোতল না কয় বোতল জানি দিছে, ওর একটা ফ্রেন্ড ফোন করছে, ও ওকে নিয়ে আসবে। তা আমি কি করলাম, ফোনে কথা বলতে বলতে মানে আমার মাথা গরম হলো এটা যে মানে এতটুক স্যাড একটা বিষয় উনি কত সুন্দর এনভায়রনমেন্ট রেডি করে রাখছে। আমি ওটা খুঁজে বের করে বোতলটা আমি পেয়ে যাই এবং আমি ঢকঢক করে খেয়ে ফেলি। আমার খালি পেট, না খাওয়া, আমার অবস্থা হাত পা কাঁপতে থাকে। ওই অবস্থাতে সে ক্যান্সেল করতে পারত, সে ক্যান্সেল না করে সে বলে রেডি হও, যাব। সে অনেকগুলো অ্যালপিন আমাকে কিনে দেয়। ফেন্সিডিল খাওয়ার পরে অ্যালপিন খেলে নেশাটা আরো বাড়ে, ঠিক আছে। তো যখন আমরা শঙ্করে যাই, একটা রেস্টুরেন্টে আমরা খাবো সবাই মিলে, শঙ্করে যাওয়ার পরে উনি হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে, আগে থেকে ওর ফ্রেন্ড ছিল, আমি যখন যাচ্ছিলাম আর ওই মেয়েটা ক্রস করছিল, আমরা তো দুইজন রিক্সায়, ওই মেয়েটা যাচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই, এটা মনে হয়েছে। তা আমি যখন গেছি তখন আমি ওই ভাইয়াকে, আমি তো এক্সাইটেড হয়ে গেছি, ওই আপনার ভাবি কোথায়, ভাবিকে নিয়ে আসেন, আমি একটু ভাবিকে দেখি, আমার জামাই কার জন্য পাগল আমি একটু দেখবো না, নিয়ে আসেন। তো বলে কি আচ্ছা দাঁড়াও আনতেছি। ওর ফ্রেন্ডরা আবার আমাকে একটু ভয় পাইতো, তো পরে গেছে মেয়ে আসবে না। তো আমি ওকে বললাম, মমতাজ ভাইকে বললাম আপনি বসেন আমি যাচ্ছি। আমি গেলাম, যে বললাম কি তুমি রূপসা, তুমি একা? বলে কি হ্যাঁ আসো। আসার পরে মমতাজ ভাইকে বললাম আপনি চাপেন, আমি বসবো এখানে। বলে কি ঝুমা, আমি বলছি আপনি ওখানে চাপেন, আমি এখানে বসবো, তুই তোর জামাইয়ের সাথে বস। আমার তখন মাথা কাজ করতেছিল না। সে 4টা কাচ্চি অর্ডার করলো। তখন আমি বললাম আমি এখন লোক জড়ো করব, করে তোদের দুজনকে এখানে বিয়ে করাই দেব এবং তোর সাথে আর আমি থাকবো না। সে কি করলো, মানে আমার যাতে মাথা গরম হওয়ার আগেই সে অনেক টিয়া করে অসুস্থ হয়ে যাচ্ছে, মানে মানুষ যেন বুঝতে পারে যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এই জন্য আমি যা কিছু করতেছে তাদেরকে সেভ করার জন্য। তারা 4 জনই রিক্সা করে আমাকে বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই ঘটনাগুলো সব ওই মেয়ের কাছ থেকে শুনলাম, ওর কাছ থেকে। মেয়েটাও আপনার বাসায় আসলো? হ্যাঁ, আমার বাসায় আসলো। মেয়ের কাছ থেকে শুনলাম, ওর কাছ থেকে শুনলাম। শোনার পরে আমি যেন কি একটা গালি দিছিলাম ওকে। তখন ভার্জিনের বোতল ছিল, ব্লু কালার একটা ভার্জিনের 2 লিটারের বোতল ছিল, সে আমাকে ছুঁড়া মারছিল ওর এই চোখ। তো যাই হোক, তারপর আমি অসুস্থ হয়ে যাই। রাতের বেলা সে মদের আসর করলো। বিন্দু মাত্র অনুশোচনা, ভয় পাপ কিচ্ছু ছিল না। রাতের বেলা সে মদের আসর বানাইলো। মদের আসর হইল, আমাকেও দেওয়া হইল। এক পর্যায়ে এগুলো আমি জিদ করেই করতেছিলাম, আমার কোনো ইচ্ছাও ছিল না, অনিচ্ছাও ছিল না। তো আমি রাতের বেলা, আমাকে বললো যে বিছানায়, আমাদের তো ফ্লোরিং করা ছিল, আমি আর ও ফ্লোরে ঘুমাবো, মানে বিছানায় ঘুমাবো, আর ওরা 2 ফ্রেন্ড ফ্লোরে ঘুমাবে। 2টা ছেলে? হ্যাঁ। তখন আমি বললাম যে আমি ওর সাথে ঘুমাইতে পারবো না,
আমার পক্ষে ওর সাথে ঘুমানো সম্ভব না, এবং আমি তোর সাথেও ঘুমাবো না। আমি তোর সাথেও ঘুমাবো না, ওর সাথেও ঘুমাবো না। চোখের জলটা মুছেন না আপনি, থাক। তো তখন বলল যে, ও সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, উঠে দেখলাম এই পাশে ওর বন্ধু ঘুমানো, এই পাশে ও ঘুমানো, মেয়েটা মাঝখানে ঘুমায়, ওকে জড়ায় ধরে ঘুমায় আছে। মেয়েটা মাঝখানে? হ্যাঁ, জড়ায় ধরে ঘুমায় আছে। এটা গেল একটা ঘটনা, চলে গেছে। এরপর আরেকটা ঘটনা, যখনই আমরা কোথাও বাইরে বেড়াতে যেতাম, আমরা প্রচুর ঘুরতাম, যখনই বাইরে বেড়াতে যাই সে প্রথম বলতো কি চলো মিরপুরে যাই, ওকে নিয়ে আসি। যখনই আমরা, ওর একটা ফ্রেন্ড ছিল, ইয়েলো ক্যাপ ছিল, ওই ক্যাপে করে আমরা সারাদিন মানে ঘুরতাম, এখানে ওখানে এখানে সেখানে যাইতাম। যখনই কোথাও যাইতাম ও বলতে কি ওকে নিয়ে যাই। আর আপনি ইয়েস বলতেন? হ্যাঁ, আমি বলতাম ঠিক আছে নিয়ে আসো। এত প্রশ্রয় কেন দিচ্ছেন বলুন? এত প্রশ্রয়, প্রশ্রয় না, এরপরে আপনি actually এরপরে ওকে শুনেন, অপরাধী বানাচ্ছেন। প্রশ্রয় না দেওয়ার পরে আমার কি হয়েছে ওই স্টোরি গুলো শুনুন। বলেন। তো আমি চাইতাম যে যা কিছু ঘটুক আমার সামনে ঘটুক। আপনার মনুষ্যত্ব, আপনার বিবেক কতক্ষণ আপনাকে নাড়া না দিবে যে আপনার ওয়াইফের সামনে আপনি কি করতেছেন? আপনার বিবেক কত, আমার এই ভালো মানসিকতা আপনাকে কোথায় নিয়ে যায়? আমি শুধু এটার জন্যই অপেক্ষা করতাম। তো আসলো, তো এটা তো গেল যে যখনই কোথাও যাইতাম সেটা ইয়ে করতো। একদিন কি যেন কথায় কথায়, ওর ফ্রেন্ড বাসায় ছিল, কি জানি কথায় কথায় একটা মানে কথা কাটাকাটি হয়ে গেছে। তা আমি আবার ওকে বলছি তো তুমি তো যাওই, তুমি তো যাওই। তখন বলতেছে হ্যাঁ তোর এত বড় সাহস, তুই এটা বলস ওইটা বলস, তুই আমার বিশ্বাস করস না, বইলে আমি তো বিশ্বাস করি না, যা তোর সঙ্গে থাকবোই না, আমি তো চলে যেতে চাই, তোর সঙ্গে থাকবো না। ও আমার চুল ধরে এভাবে করে নিচে রেখে ইচ্ছা মতো ঘুষাইছে। ওর ফ্রেন্ড বর্ষা খুশি খেয়ে, আমার গলায় গামছা ছিল, আর আমাদের দরজাটা ছিল হলো স্টিলের, মাঝখানে একটা পার্ট ছিল। তো আমি যখন ও মারতেছে, আমি ড্রেস নিয়ে বেরোচ্ছি যে আমি ড্রেস চেঞ্জ করব, ওটা তো নিস্তালা বাড়ি, ড্রেস চেঞ্জ করবো আমি চলে যাব। তখন সে কি করছে, উঠে এই তুই যাবি না যাবি না বলতে বলতে ওখানে গিয়ে আমাকে ধরছে। তা আমি তো দরজা খুলে বেরোই হয়ে গেছি, একটা তো আমি টান দিয়ে ধরে রাখছি, আর একটা উনি ধাক্কা দিয়ে ধরে রাখছে। রাখতে রাখতে হঠাৎ করে উনি আমার ওই গামছাটা ধরে ফেলে পেছন দিকে। গামছাটা ধরে এভাবে চাপ দেওয়ার কারণে আমি আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম, এই জায়গাটা চাপ পড়ে যায়। চাপ দেওয়ার পরে আমি জাস্ট ওখান থেকে আমার মনে হচ্ছিল যে আমি এখনই পড়ে যাব, আমি নাই। জাস্ট ওখান থেকে আরেকটা ভাবির দরজায় গিয়ে নক করে বসি, ভাবি আমি শেষ, বলে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। যখন আমার জ্ঞান ফিরছে তখন ওই ভাবিদের ঘরে আমি বসা ছিলাম, শোয়া ছিলাম, আমার মাথায় পানি ডালা হচ্ছে, আমি কথা বলতে পারতেছিলাম না, আমার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। তারপরে আমার আব্বা আসতো, বলতো ও তো বাসায় নাই, আমার সাথে কারোর সাথে দেখা করতে দিত না। নক করলে বলতো কি কাকা ও তো বাসায় নাই, বেড়াইতে গেছে, কারণ আমি তো কথা বলতে পারি না। তখন তো আমি বোবা। আমার চাচা আসছে, বলছে আমি তো বাসায় নাই, আমি পিছনে দৌড়ে গিয়ে ডাকার চেষ্টা করছি, কিন্তু আমি তো কথা বলতে পারি না, ইশারায় কথা বলতে। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই মেয়ে সহ।
ওই মেয়ে ছিল, এবং ওই মেয়ে এসে বলার পরে আমাকে হসপিটালে নেওয়া হয়। এছাড়া আড়াই দিন পরে ওই মেয়ে এসে বলে, তুই কি করতেছিস, না তুমি কি করতেছো, ওরে হসপিটালে নিয়ে যাও। তারপরে আমাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার মানে কি কি যেন করলো, করার পরে আমাকে জোরে সাউন্ড করতে বললো, আবার সাউন্ড চলে আসলো। আচ্ছা, তারপরে গেল, তারপর অনেকদিন চলছিল, মানে ও সরি, এর মাঝখানে আরেকদিন ও চলে আসছে, ওই মেয়ে চলে আসছে, আমারে বলতেছে, দোস্ত কই যামু, যাওয়ার জায়গা না, আজকে রাতটা তো ওর বাসায় থাকি। আমি বললাম থাক, ওদের তো ফোন ছিল, আমার তো আর ফোন ছিল না। আমি বললাম থাক। তো পরে ও এসে বলল যে, আমার জামাই দেখলাম 3টা ফেন্সিডিল নিয়ে আসছে। দেখলাম আমি, তখন আমাদের আবার মানে অ্যাটাচ বাথরুম, ছোট রুম কিন্তু অ্যাটাচ বাথ। সে কি করলো, আমি বাথরুমে, আমি জাস্ট মানে দরজাটা চাপাই তো গেছি, বেরোবো, আমি দেখলাম আমার দেয়া কাপে সে 2টা ট্যাবলেট মিশাইলো। মানে আপনার কাপে? হ্যাঁ, আমার দেয়া কাপে। আমি দেখছি যে কাপে মিশাইছে, এখন ওটা আমার দেয়া কাপ তো আমি পরে বুঝবো। সে ওটাতে মিশাইছে, দেওয়ার পর আমাকে দিছে ওইটা। না সরি, এটা মানে চা ছিল, চা ছিল, মানে এক্স্যাক্টলি মনে নেই, অনেকদিন আগের ঘটনা। তো মিশাইছে, মিশানোর পরে আমাকে দিছে, আমি খেয়ে ফেলছি। দেখার পরেও? হ্যাঁ, দেখার পর। কিন্তু আল্লাহর কি রহমত, আমার ঘুম আসে নাই, আমি ঘুমাই নাই। তো উনি আমাকে জিজ্ঞেস করলো কিভাবে শুব, তা বলছে আমি মাঝখানে শুব, ওই পাশে শুবে, তুমি এই পাশে শুবা। আর কেমনে শুবা, মানে তুমি ফ্লোরে শো, আমরা দুজন উপরে শুব, এর থেকে তার অন্য কিছু বলার নাই। যখন আমি শুইলাম, শোয়ার পরে সে আমার হাত নাড়লো, আমার নাক দেখলো, আমাকে এমন করে দেখলো, আমি সেন্সলেস। এই অভিনয়টা আমি করছি। সে আমাকে এই পাশে নিয়ে গেল, মাঝখান থেকে সাইডে নিয়ে গেল, সাইডে নিয়ে শোয়াইলো, শোয়ায় তারা ইন্টিমেটি শুরু করলো। আর আমি চুপ করেছিলাম, যখন তারা ওপেন হয়ে যাবে তখনই আমি শো করব। ঠিক তাই করলাম। তারা তো বলছে তাদের ভিতরে শুধু বন্ধুত্ব, এই কথাগুলো বলছে তারা আমাকে। যারা তখন কাজ শুরু করছে, আমি উঠে গিয়ে লাইট জ্বালাই দিছি, জ্বালাই দিয়ে বলছি, তুই না বললি তুই ওরে বোন ডাকছিস, ওর যাওয়ার জায়গা নাই, এটা কি? ওই মেয়ে কাপড় চুপড় খুলে পরে টরে ফেললো, তার সাথে আমার এক কথা দুই কথা তর্কাতর্কি ঝগড়া। সে আমাকে ওই বিছানার উপরে ফালায়ে এই জায়গাটার মধ্যে ধরে এভাবে করে 2 আঙ্গুল দিয়ে এমন এমন করছে, আর বলছে তুই মইরা যা, তুই মর। আমার তালুতে রক্ত জমাট হয়ে গেছিল, আমার এগুলাতে খামচির দাগ পড়ে গেছিল। তারপরে আমি আমাদের বাসায় চলে যাই। ছাড়াছাড়ি হয় কতদিন পর? না, ওটা ছাড়াছাড়ি তখনও হয় নাই। কতদিন পরে হয়? না, তখন ছাড়াছাড়ি হয়ই নাই না, আমাদের। প্রথম হাজবেন্ডের সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয় নাই? এটা তো প্রথম হাজবেন্ডেরই ঘটনা। সেটাই বলছি। হ্যাঁ, ওনার পার্টটা শেষ। হ্যাঁ, ওনার পার্টটাই একটু লং, ওনার আর এনার পার্ট তো আছে, বাট এতটা ট্র্যাজেডি না। জি। তো আমি বাসায় চলে গেলাম, তারপরে আবার সে অনেক করে রিকোয়েস্ট করলো তার ফ্রেন্ডকে দিয়ে আমার সাথে একটু দেখা করাবে, দেখা করবে। আমি যেহেতু ভালোবাসি, আমার ভিতরে দুর্বলতাটা কাজ করবেই। আমি আসলাম তার সঙ্গে দেখা করতে। দেখা করতে আসার পর ওই মেয়েও আসলো। আছে? হ্যাঁ, ওই মেয়েও আসলো।
ওরা সবাই সরি টরি বললো, মাপ চাইলো। কিসের জন্য সরি বলবে? আমাকে সংসার করার জন্য, আমাকে মানে ও কোন অংশের জন্য দুঃখিত? কোনটুকু? ভুল করে ফেলছে। কোনটুকু? নেশা করতেছে একসাথে, ঘুরতেছে একসাথে, একসাথে মিলিত হচ্ছে, কোনটুকুর জন্য? আচ্ছা যাই হোক, যেটার জন্য হোক সে জানে। তা আমাদের আবার সংসার শুরু হইলো, আমরা শুরু করলাম সংসার। সে প্রায়ই যে তার সাথে দেখা করতে যেত, ঘুরতে যেত, এটা তার মোবাইলে আমি ফোন নাম্বার সেভ করা ছিল না, কিন্তু আমি পাইতাম, আমার তো ফোন নাই, তো বোঝাই যায়। তো পাইতাম। এটা নিয়ে মানে ঝগড়া হইতে আবার ঠিকও হয়ে যেত, মানে আমার তো প্রুফ নাই, আমি তো সামনাসামনি দেখতেছি না, ঠিক হয়ে যেত। তো এরকম একবার হইলো যে আমরা, ও আচ্ছা, তখন আমার হাজবেন্ডের সাথে তার পরিচয়। উনি হচ্ছিল ওনার যে মাদার, ওনার মাদার হচ্ছিল মানে আমার যে শ্বশুর ছিলেন, আপন শ্বশুর, ওনাকে ছেড়ে উনি আরেকজনের কাছে চলে আসছিলেন ওনার 3 বাচ্চা রেখে। আমার হাজবেন্ডের, আমার মানে ওর চাচু, ফুপ্পি, ওর বাবা, 3 জনকে রেখে উনি মাদ্রাজে পড়াশোনা করতে গেছে, উনি চলে আসে। তো আমার শ্বশুরের সাথে তার অনেক আগে থেকেই সেপারেশন ছিল। সেই জায়গা থেকে সে তার খালামুনির কাছে ছিল, তখন সে সিঙ্গেল। তখন বলে মাসুম ভাইয়ের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। হওয়ার পরে বলে কি, মাসুম ভাই আপনি তো সাবলেটে থাকেন, তাহলে চলেন আমরা একটা ফ্ল্যাট নিই, আমি এক রুমে থাকবো আর আপনারা থাকবেন। তো তার সাথে আমি আগে খুবই ফ্যাশনেবল ছিলাম, আমি খুব স্বাস্থ্য পছন্দ করতাম এবং খুবই মানে ওয়েস্টার্ন গেট আপে চলাফেরা করতাম, আগে থেকেই আমি এরকম ছিলাম। আমার অনেক সুন্দর চুল ছিল, সবাই বলতো আমি অনেক রূপসী ছিলাম। এখনো আমাকে যারা দেখে তারা বলে, তা আমি ছিলাম, তা আমি ওভাবে থাকতাম। তো এখন একটা ইয়াং ছেলে একটা মেয়ের সঙ্গে থাকলে তো 2টা কথা হয়, কিন্তু ওনার কিন্তু গার্লফ্রেন্ড আসতেছে, আমি কিন্তু দেখতেছি সুজন ভাইয়ের গার্লফ্রেন্ড আসতেছে, চা খাওয়াচ্ছি, গল্প করতেছি, আড্ডা দিচ্ছি, হচ্ছে। কিন্তু কিন্তু আমাদের ভিতরে যে গুঞ্জনগুলো শুরু হয়ে গেল, গুঞ্জনগুলো শুরু হয়ে গেল যে তার সাথে আমার এই রটনা চলতেছে। তখনও না, মানে আমার হাজবেন্ডকে বোঝাচ্ছিল আর কি সবাই। তো ওর যে বোন ভাগ্নি টাগ্নিরা আসতো, সুজন সাহেবের যে ভাগ্নি টাগ্নি, ওদের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে যায়। সুজন সাহেবের সাথেও আমার ভালো একটা বন্ডিং হয়, ওর বোন, ওর ভাগ্নি, ওদের সাথে খুব। এবং মাসুম সাহেব যেতে এত সময় দিতে পারে না, তখন সে ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল কিনা আমি বলতে পারবো না। পরে তার কিন্তু হচ্ছে এরপরেও ছিল, একবার দুইবার ছিল, ওটা পরে হয়তো ক্যাট আপ হয়ে গেছে, যাই হোক। তো পরে ওনাকে নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়, আমাদের সংসার চলছিল না। উনি যে বিজনেসগুলো করতেছিল সবই ডিফল্ট হচ্ছিল। আমি জবের জন্য ইন্টারভিউ দিই, আপনার একদিন জবের ইন্টারভিউ দিয়ে আসে এবং বাসা চেঞ্জ করতে হবে, বাসাও খুঁজি। তো খুঁজে আমি সারাদিনে টায়ার্ড, আমি সাংসারিক মেয়ে না, আমি কিন্তু সংসারের কাজকর্ম এত বুঝি না। তা আমার বাসায় বুয়া টুয়ারা ছিল, ওরা কাজ করতো, আমি ওই সেজে গুজেই থাকতাম সবসময়, জিন্স টিন্স পরে থাকতাম বাসায়ও। আমি যেহেতু একটু এরকম, আমি বাইরে থেকে আসছি, ওই যে শাড়ি পরা ছিলাম ওই শাড়ি পরে আমি শুয়ে পড়ছি, আমার ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে। সুজন ভাইয়ের বোন, সুজন ভাই আর আমরা বাসা দেখছি, আর ওর ভাগ্নি ছিল। আমি এসে শুয়ে পড়ছি, তখন সে দেখলাম বসে বসে গাজার ওই সব কাটতেছে, বানাচ্ছে, সে র্যান্ডম খায়। তখন বাদ থাকলো কি তাইলে আর? হ্যাঁ, সে খায়। তো তখন সে বানাচ্ছে আর সিডি বাজতেছে। আমার কখনো বাজে জিনিসগুলো দেখতে ভালো লাগতো না, সে শুরু থেকেই জানতো আমার ঘৃণা লাগে এগুলা দেখতে। তো যখন উনি ওটা বানাচ্ছে, আমার বললে আমি এভাবে করে শুয়ে আসি, আমি তো দেখছি উনি করতেছে, আমি এভাবে করে শুয়ে আসি, উনি সিডি বাইচা টাইচা রেডি করে রাইখে ওটা বানাচ্ছে। আমি যখন এভাবে ঘুমায় আছি তখন বলতেছে কি, এই ঘুমায়ও না। আমি বলছি কি কেন, আমার তো ঘুম পাইছে, আমি তো টায়ার্ড। আমি যখন দেখলাম যে ওরা বানাচ্ছে, তুমি এটা খাবা, ওগুলা দেখবা আর আমার উপর অত্যাচার করবা, আমি কোনো অবস্থাতে আজকে কিছু করতে পারবো না, আমার শরীরের অবস্থা ভালো না, আমি টায়ার্ড। আমি শুয়ে পড়ছি, তখন বলছি তোর তো ভালো লাগবেই না,
ওই যে তখন আমি কিন্তু প্রথমে বলে নিলাম যে সুজন সাহেবকে নিয়ে আমার গুঞ্জন কথা চলতেছে, উঠতেছে। হ্যাঁ, তার মাথার মধ্যে আমার ফ্যামিলি মেম্বারই পুশিং দিচ্ছে, কারা আমি তাদের নাম বললাম না। তো তখন বল কি এখন তো তোর ভালো লাগবেই না, তোর তো তুই তো আরেক জায়গায় তোর চাহিদা মিটায় আসস, আমার কাছে তো তো আমি বলছি তুমি এখন ঝগড়া করবা, ঝগড়া করো, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমার শরীর ভালো না, তুই খাও যা ইচ্ছা তাই করো, আমি ঝগড়া করব না বলে আমি এভাবে করে শুয়ে আছি। সে মেবি ওইটা খাইছে, আমি এত খেয়াল নাই আমার, খাইছে মেবি। ওখান থেকে উঠে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে আমার হাতটা সরায়ে, এই হাতটা মেবি ধরা ছিল আমাদের ওই যে কতগুলো ফিক্সড খাট আছে না একটু নিচা, বক্সিং খাট গুলো ওটা তো একটু নিচা, উনি ওখান থেকে এসে আমার এই হাতটা ধরে এই হাতটা সরায়ে ওনার পায়ের গোড়ালি দিয়ে আমার এই চোখটাতে এভাবে করে একটা ইয়ে দিয়ে এভাবে করলো, ও মাই গড, এভাবে করে মানে একদম এভাবে করে দিয়ে এভাবে আমার মনে হইলো আমাকে কেউ মানে অনেক উপর থেকে মহাশূন্যে ফালাই দিচ্ছে। আমি ও মা বাবা গো বলতেছি, সে আমার এখানে উঠে বসলো, বসে এভাবে ধরে আমার গলার মধ্যে কি যেন করতেছিল, বলতেছিল তুই মইরা যা, তুই মর। তখন চানমিয়া হাউজিং এর বাসা, সবই তো একটু কনজাস্টেড বাসা, জায়গাগুলো একটু কম। আমাদের ঠিক পেছনের বিল্ডিং এর বাড়িওয়ালারা ওনাদের নিচের ফ্লোরে কাজ করতেছিল, এর জন্য ওনারা আমাদের যে বরাবর ফ্লোর ওই ফ্লোরে ওনারা থাকতো। আমাদের জানালাটা খোলা ছিল কারণ আমরা তো জানি ওই ফ্লোরে কেউ নাই, ওইখানে ওই বাড়িওয়ালার ছেলে দেখছে, দেখে সে চিৎকার করে বলে মাইরে ফেলতেছে, মেয়েটারে মাইরে ফেলতেছে, জানোয়ারের বাচ্চা সর তুই, মাইরে ফেলতেছে। এইটা বলার সাথে সাথেই সে দৌড়ে উঠে যে স্টিলের আলমারির পেছনে ওই পাশে বসেছিল। আমি জাস্ট দরজা খুলে দেখি ওর ভাই আর ওর দোকানের কর্মচারী দাঁড়ানো, বলেই আমি বলছি দেখ আমার তো চোখ দিয়ে রক্ত পড়তেছেই। আমি ওর ভাইকে বললাম দেখ আমি নেশা করি নাই, এই জন্য আমাকে এভাবে মারা হয়েছে, শুধু আমি নেশা কেন করি নাই বলেই আমি পড়ে যাই। ভোরবেলায় আমার জ্ঞান ফিরে, তখন আমি উঠে দেখি যে উনি আমার মাথার কাছে, মানে আমি আমার এরকম ওড়না দেয়া, সে আমার মাথার কাছে বসে মোনাজাত করতেছে, আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ তুমি আমার জানুকে লাস্ট বারের মতো ফিরিয়ে দাও, আমি কোনোদিন ওর সাথে কোনো অত্যাচার করব না। তো তখন আমি ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেছি, আমি বলছি প্লিজ আমার মায়েরাও না, প্লিজ তুমি এখান থেকে যাও, আমি তোমার নিতে পারতেছি না। তখন সে ওখান থেকে যায় নাই। তো পরে সুজন সাহেব এসে বলে যে যেহেতু সে ভয় পাচ্ছে আপনি শুনে থাকেন, হ্যাঁ। কিন্তু সুজন সাহেব তখন র্যান্ডম বাসায় ছিলেন, বাসায় থেকে সে বরফ দিয়ে আমার এই চোখটাকে সেবা যত্ন করছে, মেডিসিন খাওয়াইছে। আপনি কাট টু শর্ট, আপনি এই ছাড়াছাড়ি গল্পটায় আসেন। আচ্ছা, তারপরে সুজনকে নিয়ে অনেক গ্যাঞ্জাম চলতে থাকার পরে আমার এর আগে 2টা বাচ্চা হয়েছে, ওটাও সে মেরে তোমাকে মারছে ফালায় দেওয়ার জন্য। আচ্ছা, লাস্ট বেবিটা আসে ওর ডিভোর্সের ঠিক আগে, তখন ডাক্তার আমাকে বলছে তুমি যদি এই বেবিটা ফেলে দাও তুমি আর কখনো মা হতে পারবে না। এটা আমি তাকে বলি, সেটা মানতে চায় না, আমাকে এভাবে ধরে বলে টাকা দিয়ে গেছি বাচ্চা ফালায় আসবি, বাচ্চা যেন আমি না দেখি। সেটা বলার পরে আমি আর কি করব,
ও আমার এর মধ্যে আমার বুকে ব্যথা উঠে, আমাকে হসপিটালে নেওয়া হয়। তখন সুজন বলছিল যে মাসুম ভাই ওনাকে ইনজেকশন পুশ করতে বলে দিয়েন না, কারণ ভাবি তো প্রেগনেন্ট, দিয়েন না। তো বলে যে আম, না, ও তো ঠিক হইতে হবে, তো সে তো বাচ্চা রাখবে না। তো পরে আমাকে এসে বলে যে বাচ্চা ফেলে দিতে। আমি যখন বাচ্চা ইয়ে করি তখন সে ছিল না, সিগনেচার দেয় সুজন, কারণ একটা হাজবেন্ডের তো সিগনেচার লাগে। এবং ওর ভাগ্নি আমার সাথে ছিল, তার সময় নেই, সে থাকতে পারবে না। আমি যেদিন অবসর করে আসি বাসায়, তো আমার তো টাইম মতো মেডিসিন খাইতে হবে, যে তোমার থার্ড টাইম, এটা টাইম মতো মেডিসিন খাইতে হয়, ভাত খাইতে হয়। আমি তো মুভ করতে পারি না, উঠতে পারি না। তাই ওই সুজনই আমাকে ডিম ভেজে দিত, ভাত রান্না করে দিত, আমি বসে খাইতাম। একদিন উনি যেদিন মানে এটা সেকেন্ডের কথা, যেদিন হয়েছে তার সেকেন্ডেতে উনি আসছে, বাসায় আসছে, এসে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে আসছে। হ্যাঁ, এসেই আমার এখানে শুয়ে আমার ধরে বলতেছে, জানু রে আজকে আমার সব শেষ। কেন? আমার ক্যান্সেল মনে হয়েছিল ওরা ওই মেয়ের কাছে গেছে। বলছে কি হয়েছে, উঠো উঠা বসো, কি হয়েছে শুনি, কি হয়েছে? বলে ছিনতাইকারীর কবলে পড়ছিলাম। ওর যেহেতু ভাঙটি টাকার বিজনেস, ভাঙটি টাকা ছিল, নগদ টাকা ছিল, 3টা মোবাইল ছিল, ওর একটা, আমার একটা, ওর ফ্রেন্ডের একটা, এগুলা সব নিয়ে গেছে। কোথা থেকে নিছে? তো পরে পরে আমি আমি ওই সুজন বসা সামনাসামনি বলছি, সত্যি করে বলো কোথায় গেছিলা, কোথা থেকে নিছে। সত্যিটা যদি আমি একা বের করতে পারি তাহলে তোমার অবস্থা খারাপ হবে, আর যদি তোমার মুখ থেকে শুনি তাহলে একটু হলেও কম হবে। তখন সে আমাকে বলে যে ওই মেয়ের সঙ্গেই সে দেখা করতে গেছিল, যাওয়ার পরে তার টাকা টোকা সব রেখে দেয়, তাকে উলঙ্গ করে ছবি তোলা হয়, ইভেন তার ব্লাইন্ড পেপারে সিগনেচার রেখে দেয়। কে ওই মেয়ে? হ্যাঁ। আর প্রেম ভালোবাসা? ওই মেয়ের তো দরকার ছিল টাকা। তো যাই হোক, ওই দিনই আমি চলে যাই। আরে শাবাশ। আপনি বললেন কেন তারপরেও আমি এত কিছু প্রতিটা জায়গায় আমার মনে হয়েছে বোন, একবার ভুল হইতে পারে একটা মানুষের, 100 বার ভুল কেন করি নাই, আমি কেন ছেড়ে যাই নাই, এখন আমি বলি। আমি যখন এত কিছুর পরেও আমার বাবা মার কাছে চলে গেছিলাম, আমার বাবা মা প্রতিবার ওনার কাছেই পাঠাইতে চাইছে, শুধু আমার আব্বা আম্মা না, ফুল ফ্যামিলি, পরিবার। প্রতিবার আমার কথা কেউ বিশ্বাস করে নাই। পরিবার কোনোদিন হেল্প করে না বিপদে পড়লে? করে নাই। আমি অনেক না খেয়ে থাকছি, আমি অসুস্থ থাকছি, অনেক মানে রাস্তায় হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি। একটা রাস্তার লোক, অচেনা লোক হেল্প করে, পরিবার কোনোদিন হেল্প করে না। করেন, এটা সত্যি বাস্তবতা। এই সময় আমার যে বর্তমান হাজবেন্ড, উনি আমার পাশে ছিলেন, ওনার ভাগ্নি আমার পাশে ছিলেন, ওনার মনের কথা তো আর আমি জানি না, পাশে ছিলেন। আমার যদি 10 টাকা লাগতো, এটা সেটা, ডিভোর্স কিভাবে করতে হয় এগুলো আমি জানি না। তো এই টাকা, আমার একটা কানের দুল ছিল, ওই কানের দুলটা বিক্রি করব বলছি, আমার আম্মার কাছে বলছে, আম্মা আমার 200 টাকা দিবা? আম্মা বলছে নাই। যখন আমি বলছি আমি কানের দুল বিক্রি করবো, আম্মা বলছে কত বিক্রি করবি, তাহলে আমি রাখবো। মা, মহান মা, স্বার্থহীন মা। মায়ের পায়ের তলে বেহেশত। তো মা সন্তানের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। সেটাই। তো যাই হোক, আমি ওভাবে চলতে থাকি। তো এরপরে হচ্ছিল একদিন সবাই, আমার ফুল ফ্যামিলি, আমি ঘুমাচ্ছিলাম আমার আম্মার বাসায়, আমার বাসায় আমার সাথে কেউ কথা বলতো না, আমি শুধু আসতাম থাকার জন্য। এবং আমার প্রচুর অ্যালার্জি ছিল শরীরে, মাথা ব্যথা। আমাকে একটা কথা বলেন বোন, বাংলাদেশে অন্তত 60 লক্ষ নারী আছে যারা গার্মেন্টসে কাজ করতেছে, অশিক্ষিত, নিজের পেট নিজে চালাইতেছে। আপনি তো সুস্থ ছিলেন। আসলে কি,
সেই কথাগুলোতেই আসবেন আপনার প্রত্যেকটা কথার। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে বলে নিয়েছিলাম যে আমার ভুলের কারণেই আজকে আমি এই জায়গায়, কথাটা কিন্তু আমি বলেছি। True. এবং আমি এখানে এসছি আমার এই ভুলগুলোকেই যেন কেউ সবাই না যেন করে। শুধরায়ে আগে চলতে পারে। সঠিক আছে? সঠিক। আমি তো ভুল করে ফেলছি, এবং এই ভুলগুলো যেন আপনারা কেউ না আর করেন, না কেউ না করুক। এই এতবার না, একবার মাফ করা যায়, দুইবার মাফ করা হ্যাঁ। যায়, প্রতিদিন সেটাই ইম্পসিবল। তো হচ্ছে আমি আমাকে আমার সকালবেলা আমার চাচা আসলো, আমাকে ঘুম থেকে উঠাইলো, উঠায় আমাকে বলল যে দুষ্টামি করতেছে, তা বলে উঠ চল। আমি বলছি কোথায় যাব? আমাকে কিন্তু কেউ খোঁজ খবর নেয় না, আসছে চল। আমি বলছি কোথায় যাব? বলে কি চল যাইতে হবে, যাবো। আমি বলছি আমি যাবো না। বলছে আমারে না করতেছিস কর, আমার মা এলে কিন্তু না করতে পারবি না, মানে আমার দাদু আসলে। একটু পরেই দেখলাম, আমি মুখ হাত ধুইতে ধুইতে আমার দাদু, আমার চাচি, না আমার দাদু, আমার ফুপ্পা, আমার ফুপ্পি এবং সে আমার হাজব্যান্ড, উনি আসলো, মানে আমার এক্স হাজব্যান্ড যিনি, উনি আসলো। আসার পরে বিচার সালিশ শুরু হইলো। শুরু হওয়ার পরে বিচার সালিশে ওনাকে মারা হইলো। কে মারলো শুনবেন? আমার ফুপা, যিনি 9 বছর বয়সে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে চাইছে। এবং এই কথাটা আমার ফুল ফ্যামিলির লোকজনই জানে। হ্যাঁ, এবং ওই সময় আমাকে শুনতে হয়েছে, আমার মজা লাগছে তার টাচিং, 9 বছরের একটা বাচ্চা আমি। ওই লোক ওকে শাসন করলো, মারলো সবার সামনে, আমার চাচার সামনে। আমি কিচ্ছু বলি নাই, খালি আগের দিন রাতের বেলা আমার হাজবেন্ড ওদের প্ল্যানটা আমাকে বলে দিছিল। ওরা আসছে আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে কক্সবাজার নিয়ে যাবে, কক্সবাজার নিয়ে যেয়ে একটা রুমে আমাদের দুজনকে বন্দি করে রাখবে। হ্যাঁ, আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, সে জোরপূর্বক আমার সঙ্গে ইন্টিমেটে যাবে, যাবার পরে আমি সব বাদ দিয়ে বাচ্চা নিয়ে নিব। এই প্ল্যান তাদের ছিল। এই প্ল্যানটা আমার হাজব্যান্ড আমাকে আগের দিনই বলে, বর্তমান হাজব্যান্ড যে। তখন আমি তো অলওয়েজ, মানে যেহেতু আমি সেজে গুজিয়ে থাকতাম, তা আমার একটা প্যান্ট আর একটা টপস পরাই ছিল, ওন্নাটা নিয়ে জাস্ট বাথরুমে গেছে। আমার কাছে কয়েকটা টাকা ছিল, একটা মোবাইল, যেটার সাথে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতাম, যেহেতু উনি আমাকে হেল্প করে। তো তখন ওই মোবাইল আর টাকাটা আমি এখানে নিয়ে, আমি আমাদের বাসাটা হচ্ছিল ওল্ড টাউনের বাসা, তো রাউন্ডার, মানে এই বারান্দা থেকে আপনি এইভাবে রাউন্ড করে যেতে পারবেন। আমি কি করছি, এদিকে তো আমাদের বাসা, এদিকে হলো গেট, আমি এই দিক দিয়ে নিচে নিচে বসে বসে ঘুরে ওই দিক দিয়ে বের হয়ে গেছি। ইম্পসিবল, আমি আর তার সঙ্গে যাব না। তো পরে চলে যাই। চলে যাওয়ার পরে ওখান থেকে আমি ওনাকে বেরোয় ফোন করি, ফোন করে বলি যে এরকম এরকম অবস্থা। তখন বলে আপনি শেরাপাড়া চলে আসেন। তা বলছেন তুমি চিনি না। তো পরে চলে যাই শেরাপাড়ায়, ওখানে যাই। এর মধ্যে আরো ওনার সঙ্গে আরো কয়েকবার ঘটনা হয়েছে, আমাকে আবারও ধরে নিয়ে যাওয়া হয়েছে, 3 দিন আটকায় রাখা হয়েছে ওনার সঙ্গে, মানে ইয়ে করা অনেক কিছু হয়েছে। এগুলো আমি স্কিপ করলাম, এগুলো আমার এক চাচা ছিল মারা গেছে, ওগুলো আমি স্কিপ করলাম। আমাকে অনেক জবরদস্তি করা হয়েছে, কিন্তু আমি মানে ওর বোন আমাকে অফার করছে যে তুমি আমার ভাইকে বিয়ে করো, কারণ তোমার তো ওর প্রতি, ওকে নিয়ে তো তোমার একটা বদনাম হয়েই গেছে, তুমি ওকে বিয়ে করো। আর তুমি তো দেখা গেলো ওর সঙ্গে সংসার করলেও তোমার এই কথাটা থেকেই যাবে যে এই লোক তুমি কিছুই ছিল না, তখনই তোমাকে মারধর করতো, আর এখন তোমাকে একটা বাজে কথা আসছে, তোমাকে তো ছাড়বে না। ওই অবস্থায় আমি ওনাকে কোনো রেজাল্ট জানাই নাই, না জানানোর পরেও আমাকে অনেকবার আটকায় রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এবং ওই মেয়ে আমাকে তাজমহল রোডে রাস্তায় আটকাইছে, আটকায়ে ওর 4-5 জন সাঙ্গ মিলায়া আমাকে, ওই যে কি যেন বলে হাতের মধ্যে কি যেন খুর না কি যেন থাকে, ও বলে আমাকে এখানে স্টেপ দিবে, এখানে স্টেপ দিবে, আমাকে মারবে। হ্যাঁ, তখন ওই মেয়ে আমাকে বলছে মাসুমের সাথে আমার বিয়ে হয়ে গেছে,
তুই মাসুমের জীবন থেকে সইরা যা। আমি বলছি আমি তো মাসুমকে চাই না, আমি তো ছেড়ে দিছি, আমাকে তুই ছেড়ে দে, আমি কোনোদিন মাসুমের সঙ্গে সম্পর্ক জুড়বো না। এই মেসেজটা মানে এই যে আমার মানে যখন উনি ফোন দিছে, আমার ফোনটা আমি ওরা যে কেটে দিছে আর শাউটিং উনি কিন্তু শুনছে, এবং উনি মেসেজও পাঠাইছে যে কি হয়েছে তোমার, তুমি কই। আমার কিন্তু ওই দিন দাদুর বাসায় যাওয়ার কথা ছিল। তো এগুলা গেল মাঝখানের ঘটনা। তারপরে আমি চলে গেলাম আমার ননাসের মেয়ের বাসায়। ওখান থেকে আমার ননাস আসছিল, ননাসের সাথে আমি আবার আমার শ্বশুর বাড়িতে চলে যাই। ওখানে যাওয়ার পরে আমি প্রথমে ছিলাম হচ্ছিল আমার ননাসেরই বন্ধুর বাসায়, বান্ধবীর বাসায়। আমার আম্মা, আমার আপন ছোট বোন এবং মাসুম সাহেব ওনারা ওখানে যায়। বিয়েটা ওনারে দিয়ে দেয়? না না, ময়মনসিংহে ওনারা যায়। ময়মনসিংহে যায় হচ্ছিল আমাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসার জন্য, যে আমার ও ততদিনে ওনার সাথে আমার ডিভোর্স চলতেছে। আমার ওই ডিভোর্স উইথড্র করার জন্যই আমাকে ওই যে আটকায় রাখা হইতো। তা আমি কোনো অবস্থাতে ওই উকিলরা বলছে যে উনি যদি উইথড্র করে এটাই হবে, এছাড়া এটা উইথড্র হবে না। তা আমি যখন ওখানে যাই তখন তো আমার ডিভোর্স লাস্ট চলতেছে। তখন উনি আমাকে বলে যে ওনারা ওখানে যায়, যে বলে যে এরকম এরকম ইয়ে হয়েছে। তা আমি তো তখন লুকাই, তো তখন তারা আমাকে খুঁজে পায় না, পুলিশ টুলিশ নিয়ে যায়, আমাকে খুঁজে পায় না, সব বাসায় খুঁজে কিন্তু খুঁজে আর পায় না। না পাওয়াতে তারা চলে আসে। ওই মুহূর্তেই আমার ননাস বলে যে এইভাবে করে তো রাখা যাবে না, হ্যাঁ এইভাবে করে তো যে কোনো সময় আমরা ফেসে যাব। কিন্তু আমার শ্বশুর রাজি ছিল না। আমার শ্বশুর বলতো কি আরেকজনের বউ চুরি করে নিয়ে আসছে আমার ছেলে, এই কথা বলার পরে ওনারা একটা কাজী ডেকে, আমার ননাসের হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করে, ঝুমা তোমাকে যদি 10,000 টাকার মৌখিক কাবিনে বিয়ে করানো হয় তুমি কি করবা? আমি বলছি আমি এখানে আজকে 5-6 দিন হয়েছে আছি, আপনারা যদি লাথি মেরে বের করে দেন তাহলেও তো আমার কিছু বলার নেই, তার থেকে 10,000 টাকার কাবিনে বিয়ে হলেও ভালো। তখন আমাদের মৌখিক কাবিনে বিয়ে হয় এবং আপা বলে সুজন পরে একটা কাগজ করে নিস। চলতে থাকে আমাদের সংসার। আস্তে আস্তে আমাদের শ্বশুরবাড়ির লোকজন খুব একটা কেউ মেনে নেয় না, কারণ আমি ময়মনসিংহে থাকতে পারি না, ঢাকায় চলে আসছি। আমার বাপের বাড়ির লোকজনও সম্পর্ক ভালো ছিল না, মিল নাই। তখন আমার মেয়েটা পেটে আসে। মেয়েটা আলহামদুলিল্লাহ সব বাচ্চা আসে আপনার ফাইনালি? আমার বাচ্চা আসে। প্রথমে 2টা মিসক্যারেজ হয়েছে, 2টা হয়ে গেছে। তো তারপর আমার মেয়ে পেটে আসে। মেয়ে পেটে আসার পরে সে বাচ্চাটা নেয়, সে আর ইয়ে করে না, নাই ভালো কথা চলছে, সে চাকরি করে। এই সম্পর্কে ঝামেলাগুলো কোথায়? এই সম্পর্কের ঝামেলাগুলো হচ্ছে পরপর 3টা বেবি হইল। আমার বড় মেয়ের বয়স হচ্ছিল 16 বছর, ছোট তারপরেরটা হচ্ছিল 14 বছর, তারপরেরটা হচ্ছিল 11 বছর, মাশাআল্লাহ 10 বছর, 4জন। আমার 2 ছেলে হয়েছে। 2 ছেলে হওয়া পর্যন্ত অভাব অনটন এটা সেটা, আমি জব করছি, এগুলো আমি স্কিপ করলাম। সে চাকরি করতো না, বাসায় থাকতো, আমি জব করতাম, আমি বাইরে জব টব করতাম। তারপরে সেও চেষ্টা করতো, কিন্তু সে একটু অলস মস্তিষ্কের লোক। আমার আম্মা তাকে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা ধরায় দিছিল, ওটাও ওনার শেষ হয়ে গেছে। তো তারপরে লাস্টে ওর একটা ফ্রেন্ডকে বলে আমি ওর একটা ব্যাংকের চাকরিতে ব্যবস্থা করে দিই, কারণ ওকে কেউ চাকরি দিতে চায় না, কারণ ও ছিল ইনরেগুলার এবং ও সে অ্যাক্টিভ ভাবে করে না, ওই জন্য তাদের আত্মসম্মানে লাগে। তারপর আমার বলার পরে একটা চাকরি তাকে দেওয়া হয় ব্র্যাক ব্যাংক। আমার 3rd বাচ্চাটা যখন পেটে আসে তখন তার আগে আমার ইউটেরাস ক্যান্সার। তখন শারীরিকভাবে আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই। আমাকে প্রত্যেক মাসেই ওয়াশ করাইতে হইতো। এগুলো নিয়ে আমাকে শুনতে হয়েছে আমি অভিনয় করি, আমি মিথ্যা বলি ক্যান্সার নিয়ে। আমার ফ্যামিলির লোকজনই বলছে, ওর ফ্যামিলি না, সে বলে নাই, সে কখনো বলে নাই। তখন আমাদের খুবই অভাব, পেট চলে না। এমনও সময় গেছে আমার ছোট ছেলেটা বড় ছেলেটা বুকের দুধ খায়,
আমার বাসায় খাবার ছিল না, আমার মেয়েকেও আমি বুকের দুধই খাওয়াইছি। 2.5 বছর বয়স, তো বুকের দুধ আমার মেয়েকেও খাওয়াইছি। আমি নিজে না খেয়ে থাকছি, শুধু পানি খেতাম, এমনও হয়েছে। নিজে পানি খাওয়ায়ে 2টা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় মানুষ করতেছে, হ্যাঁ, কি বল। এবং তার তবুও কোনো ভাষ্য ছিল না যে আমি পুরুষ মানুষ, আমাকে আনতে হবে। তখনও সে আস্তে আস্তে, তার পরিচিত একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে তার রঙ্গলীলা শুরু হয়, যায় আসে। ওই মেয়েকে নিয়ে আমি শুনি, সবার কাছে শুনি। তো পরে জানলাম যে মেয়েটা অসহায়, এই সে। আমি এত ডিপলি যাইনি, কারণ সে তো আবার আমাকে অন্ধের মতো ভালোবাসা দেখাইতো, ঠিক আছে। আর আমার বাচ্চা ছোট, এত তো দৌড়ানোর সময়ও নাই। আমি আগে তো সিঙ্গেল ছিলাম, তখন একরকম, এখন তো বাচ্চা আছে। তো যাই হোক, আমার বড় ছেলে, ছোট ছেলেটা পেটে আসে, তখন আমার ক্যান্সার। পেটে আসার আগেই আমার ক্যান্সার। তো ওনাকে অনেক বলি ট্রিটমেন্টের জন্য, বাড়ি থেকে আনার জন্য। তো উনি বাংলাদেশে আমাকে বলে, আমি তখন যেহেতু 30 নিচে, তো ইউটেরাস ওরা তো ফেলবে না, এত ছোট বয়সে তো ইউটেরাস ফেলবে না। তো ওরা ট্রিটমেন্ট করে 8 মাস, 8 মাস পরে আমি আর নিতে পারি না। আমি মানে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আমি পিঠের ব্যথা, আমি পারতেছিলাম না। তারপরে হঠাৎ করেই আমি ডাক্তার দেখানো বন্ধ করে দিই। যা হওয়ার হবে, মরে গেলে মরে যাব, আল্লাহ যদি বাঁচায় রাখে থাক। বন্ধ করে দেই, আমার পিরিয়ড বন্ধ হয়ে যায়। পিরিয়ড বন্ধ হয়েছে, কি ব্যাপার, পিরিয়ড হচ্ছে না কেন? আগে তো পিরিয়ড ঠিক মতো হইতো। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো আমার সিস্ট হয়েছে, সিস্ট অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তো কবে করবে, যেহেতু আমার এমনিতে একটু প্রবলেম আছে, তো বললো যে তুমি জুলাইয়ের শেষের দিকে আসো। আমার মেয়ের এক্সাম ছিল, আমি অগাস্টের মাঝামাঝির দিকে যাই। যাওয়ার পর জানতে পারে আমার পেটে 4 মাসের বাচ্চা। আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়ে আমার পেটে 4 মাসের বাচ্চা। কি অদ্ভুত লীলা খেলা আল্লাহর। ওই বাচ্চা সে রাখবে না, ওই বাচ্চা ফেলে দিতে হবে। এখন 4 মাস ওভার হয়ে যাওয়ার বাচ্চা মানে তো জীবিত। কয়েক জায়গায় দেখাই, কারণ আমরা তো অভাবে আছি, আমি তো 2 বাচ্চাই খাওয়াইতে পারি না। কয়েকটা জায়গায় দেখাই। লাস্টে গিয়ে এক্সিম ব্যাংকের একটা হসপিটাল, ডক্টর মার্নিলা রয়, ওনার হাতে পড়ে যায়। কোথাও আমাকে করতে চায় না, কেউ আমাকে ভালো করে সাজেস্ট করে, বলছে যে এটা সম্ভব না। হ্যাঁ, আসলে এটাই বলছে, 5 মাসের বাচ্চা, এটা সম্ভব না, আপনার শরীরের অবস্থা খারাপ হয়েছে। তখন ওই ডাক্তার মার্লিনা রয়, উনি আমার ঘটনাগুলো সবকিছু শুনে আমাকে পুরোটা দেখায়, বলে। তা আমি বলছি, দেখেন আপনি আমাকে যতই বুঝান, আমার জামাই তো বুঝবে না, উনি তো আমাকে এই কথাই বলবে। তো বলে কি, তাহলে উনাকে নিয়ে আসেন। ওনাকে নিয়ে যাই, ওনাকে কথা বলি, বুঝানোর পরে ওনার এই একই কথা, বাচ্চা রাখবো না। খাওয়াবো কে? হ্যাঁ, আমি খাওয়াবো, ফেলে দাও। তখন ডাক্তার রেগে গিয়ে আমাকে বলে, এই বাচ্চা দুনিয়ার মুখ দেখবে, এই বাচ্চার যদি কিছু হয়, তুমি এবং তোমার হাজবেন্ড দুইজনকে আমি জেল খাটাবো। রিয়েলি? আরে শাবাশ ডাক্তার। এবং এই বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চা আমি নিয়ে নিব, কিন্তু এই বাচ্চা পৃথিবীর মুখ দেখবে। তোমার সমস্ত স্টেটমেন্ট আমার কাছে আছে। তার কাছে তো আমার পেপারস গুলো ছিলই। গেলাম বাসায়, যাওয়ার পরে 6 মাস রোজার ঈদে, তখনও সে বলতেছে তুমি অন্য জায়গায় সিজার করে ফেলো, তাহলে তো আর বুঝবে না। আমি বলছি 6 মাসের বাচ্চা কি মানে আব্বু, এখন না বাচ্চাটা নড়ে, আমার এখানে নড়ে, এখানে নড়ে, আমি আর এখন ওকে মেরে ফেলতে পারবো না, ও হইলে তোমার কোলে দিব, তুমি মেরে ফেলায়। আমি তাকে এটা বলি। আমাদের এক ভাবি ছিল, ওনার 2টা মেয়ে ছিল। তখন উনি আমাকে বলে কি, ভাবি আমার তো আর বাবু হবে না, আপনার বাবুটা হইলে আমাকে দিয়ে দিন, আমরা জানতাম আমাদের ছেলে হবে। 8 মাস থেকে তার অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে গেল। আমার হাজবেন্ডের খুব
আগ্রহ বাচ্চাটার প্রতি, কবে আসবে, অনেক কষ্ট দিছে, তখন তার টেনশন। আমি যখন বাচ্চা ফেলতে পারবো না জেনে আমি প্রতিদিন কাঁচা আনারসের জুস খাইছি খালি পেটে, যেন পড়ে যায়। বাচ্চা পড়েছে। জানোয়ার একটা। ও এবং my God! আমি আমার পেটে বেল্ট বেঁধে লাফাইছি যেন আমার বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। ইভেন আমার ব্লিডিংও হয়েছে। তখন সে 8 মাসে যে তার মনে হয়েছে আমার বাচ্চা যদি অ্যাবনর্মাল হয়, তখন আমি বলছি এটা তোমার প্রায়শ্চিত্ত, ওই অ্যাবনর্মালটাকে নিয়েই আমরা বাঁচবো, এটা আমাদের প্রায়শ্চিত্ত। আল্লাহর রহমতে আমি 10 মাস পর্যন্ত আমি আমার বাচ্চাকে পেটে রাখতে পারি। আমার মাথা ঘুরতেছে রীতিমতো। 10 মাস পরে ডাক্তার মার্লিনা রয় কিছু কিছু করে মেডিসিন রাখছিল। হ্যাঁ, তা আমি হসপিটালে হেঁটে যাই, আমার সারা রাত পেইন, আমি হাঁটতেছি, উনি কিছুই করেন। তা ডাক্তার মার্লিনাকে ফোন করলাম, উনি বললো কি তুমি এক কাজ করো, তুমি একটা যে কোনো একটা সরকারি হসপিটালে যে অ্যাডমিট হও, কত টাকা লাগবে পরে আমরা দেখব, তুমি যাও। কিন্তু আমি না সাহস পাচ্ছিলাম না, আমি ম্যাডামের রাতেই করবো। সারা রাত যায়, সকাল 7টার সময় ম্যাডাম আমাকে ফোন করে, এই তোমার কি হয়েছে, ছেলে না মেয়ে? আমি বলছি আমার তো কিছুই হয় নাই, এখনো তো পেটে। বল কি তুমি এত ডেসপারেট একটা মেয়ে, কিভাবে তুমি এখনই আসো, হসপিটালে আসো। আমি সাথে সাথে হসপিটালে যাই, আমার পেটের টিস্যু শুকায় গেছে, বাচ্চাও টিস্যুর সাথে লেগে যাচ্ছে। হয়তো আমি বাঁচবো, হয়তো আমার বাচ্চা বাঁচবে। আমি ডাক্তারকে বলছি আমার বাচ্চাকেই বাঁচায় রাখবেন, আমাকে যদি আল্লাহ বাঁচায়। কারণ হচ্ছে ওকে আমি যে কষ্টগুলা দিছি ওটার জন্যই আজকে আমার এই অবস্থা। তো অটিতে গেলাম, ব্লাড ডোনার রেডি করা হইলো, ওটিতে গেলাম, যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাচ্চাটাকে সুস্থ পাঠাই। এবং 3 ঘন্টার অপারেশনে আমার সিস্টের অপারেশন হইলো। ইভেন আমার যে ক্যান্সার ছিল, ওই যে জায়গাগুলা ক্ষত ছিল সব ফেলে দেওয়া হইলো। এই বাচ্চার কারণে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাকে মাফ করে দিল। আমার বাচ্চাটা ফর্সা ধপধপে সুন্দর হইলো। আমার মা আসলো, ওর দাদু আসলো, দাদু এসে বললো কি এই বাচ্চা তো আমি তোমার কাছে রাখতে দিব না, সুন্দর বাচ্চা, এটা আমি নিয়ে যাব। আমি হাসছি, যার যেটা খুশি করেন। মাঝখানে আপনাকে আরেকটা কথা বলি, আমার বড় ছেলে যখন পেটে ছিল তখন আমার হাজবেন্ড হাসপাতালের বিল দিতে না পেরে বলছিল বাচ্চা ফেলে রেখে চলে আসো। আমি ডাক্তারের হাতে পায়ে ধরে, ওই ডাক্তার আমাকে ফ্রি রিলিজ করে দেয়। ঠিক আছে, আমি আমার আম্মা আমার অপারেশনের যত টাকা ছিল দিছিল, যতটুকু মানে মেডিসিন কেনার, বাকি যে কস্টিং গুলা ছিল ওনাকে আমি বলতাম বলতে কি তোমার চিন্তা আমার চিন্তা। জাস্ট যেদিন রিলিজ করবে তার আগের দিন সে আমাকে এনে 7,000 টাকা দিছে, না 7,000 না, 1,500 আর 2,000, হ্যাঁ 5,000 টাকা দিছে। 2,000 টাকা আমি এক জায়গা থেকে লোন করে এনে দিছি, তার মা 1,500 টাকা দিছে, তার বোন 1,500 টাকা দিছে। এই 5,000 টাকা এনে সে আমাকে দেয় এবং আমি বলছি 22,000 টাকা বিল আসছে। তখন সে বলে বাচ্চা ফেলে রেখে চলে আসো। আমি বলছি তুই যা। আমি ডাক্তারের কাছে গিয়ে আমি ওনার হাতে পায়ে ধরে বলি মা আমার রেখে দেন, আমি এখানে কামলা দিব, আমার বাচ্চা দিয়ে দেন, আমি টাকা দিতে পারবো না। তখন ওই মহিলা প্রথম বলে কি যাও যাও যাও, হবে না যাও বলে উনি চলে যাচ্ছিল। আমিও মন খারাপ করে যখন যাচ্ছিলাম তখন উনি আমাকে টান দিয়ে ধরে
একটা চিপাই নিয়ে যে বলে কি আমাকে এখন বলো। আমি বলি এই ঘটনা, ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি, কিন্তু তুমি কোনোদিন আমার রেফারেন্সে এখানে আসবা না, ইভেন কাউকে বলবা না। আচ্ছা। উনি আমাকে ফুল নর্মাল ডেলিভারি লিখে দিল এবং আমার পরিচিত ফুল ফ্রি করে দিল। ওই 5,000 টাকাও আমার কাছে ছিল। তখন আমি যখন কাগজটা নিয়ে দিছি, আমি আম্মাকে বলতেছি তাড়াতাড়ি গুছাও, চলো যাইতে হবে, মানে ওরা যেন না ধরতে পারে। এর মধ্যে ওই মহিলা বলে কি, এই আপনার কি নর্মাল ডেলিভারি হয়েছে, আপনার তো সিজার হয়েছে। তখন আমি বললাম কি নর্মাল হয়েছে বলে, তা আপনি কি বলেন, আমি এতদিন মেডিসিন গুলো দিছি আপনি জানি না, নর্মাল ডেলিভারি কি 9 দিন থাকে? দাঁড়ান আপনি, আপনি কি চলে যাচ্ছেন, কেমনে করছেন এটা? বলতেই আল্লাহর কি কুদরত, উনি যাচ্ছে ওনার পেছন পেছন আমিও যাচ্ছিলাম যে হাতে পায়ে ধরবো। আল্লাহর কি কুদরত, ওই মহিলার সাথে ওই ডাক্তারের সাথে ধাক্কা লেগে যায়। তখন উনি বলে কি দেখেন আপা এই যে দেখেন এটা সিজার হয়েছে। তখন উনি আস্তে করে ধরে বলে কি আমার দুঃসম্পর্কের একটা রিলেটিভ, ছাইরা দাও, গরিব মানুষ। এটা বলার পরে মানে একদম স্বয়ং আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। এটা বলার পর আমি বাচ্চা নিয়ে বাসায় আসি। আল্লাহ ভালো করুক। সিএনজিটাও ভাড়াটা আমাকে দিতে হয়েছে, আবার বাসায় এসে বাজারটাও আমাকে করতে হয়েছে। এটা গেল আমার বড় ছেলের ঘটনা। ছোট ছেলে হইলো, চলছিল ভালোই। আম্মা বলল যে একা একা এখানে থাকো, কষ্ট হয়, বাসা ভাড়া দিতেও কষ্ট, 3 বাচ্চা খাওয়াইতে কষ্ট, তাহলে এক কাজ কর, মোহাম্মদপুর আমাদের চাদুরদানে বাড়ি আছে। আমরা এখানে আসি। আসার পরে আমার শাশুড়ি 3 মাসের মধ্যে অনেক কাহিনী করে, এখানেই ছিলাম আমরা, 3 মাসের মধ্যে অনেক কাহিনী করে আমাকে ওই মিরপুরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি প্রথম দিকে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে অনেক গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করে, যেটাতে সে ডিফল্ট হয়। হওয়ার পরে সে যেই মেয়েকে আমার হাজবেন্ড বিয়ে করছে, এই মেয়েকে সে বাসা ভাড়া দেয়। তার হাজবেন্ড নিয়ে এসে আমার বাসায় বাসা ভাড়া নিয়ে আসে। ওয়েট ওয়েট ওয়েট, কোন হাজবেন্ড বিয়ে করছে? আমার রাইট নাও হাজবেন্ড যিনি কখন ছিলেন। বিয়ে করলো? এটাই বলছি, ওই যে বললাম যে আমরা আমার মায়ের বাড়িতে ছিলাম, থাকার পরে আমরা ওখানে গেলাম। বিয়ে তো করছে রাইট নাও, বলতেছি রাইট নাও, উনি তো আমাদের সঙ্গে সেপারেশনে আছে না। তো উনি হচ্ছিল, আমরা যখন আমরা মিরপুরে যাই মোহাম্মদপুর থেকে। ওই মেয়ে তখন সিঙ্গেল যখন ভাড়া দিছে? না, তাহলে একটু বুঝলে আপনি, আমি যখন এখান থেকে যাই আমি তো যাবো না, আমি তো যাবোই না। 3 মাসে উনি প্ল্যান করলো, তো আমি বললাম যে আপনার ছেলে তো বাসা ভাড়া অ্যাফোর্ড করতে পারে না, এই জন্য তো এখানে আসা। তখন বললো কি বাসা ভাড়া আমি দিব, খাওয়া খরচ তোমরা দিও কেন? আচ্ছা, খাওয়া খরচ বাবদ 8,000 টাকা দিলে হবে, বাচ্চাদের পড়াশোনা বাসা ভাড়া সব আমি দিব। তখন আমার খালা শাশুড়ি আর আমার ননদ আমাকে না করছিল, বলছিল তোমাকে নিয়ে কোনো গেম আছে। এটা আমি বুঝি নাই, একটা শাশুড়ি আর কি গেম করতে পারে, হয়তো গ্যাঞ্জাম বাজাবে, আর আমার জামাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, গ্যাঞ্জাম বাজায় আর কি করতে পারবে। আমরা মিরপুরে শিফট হওয়ার আগে আমি তো যাবই না, আমার খালা শাশুড়ি আমার পায়ে ধরে এবং আমার শাশুড়ির সামনে, দেখো মা আমার বোন তো বয়স হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে থাকলে মাগো তুমি আইসা পড়ো, আপনি কি ওখানে ফেলতে পারবেন? আমি চলে যাই। বাসা নিচে 2 মাস আগে আমি পরে যাই, গিয়ে ওখানে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে। প্রথম দিকে উনি আমার হাজবেন্ডের মধ্যে অনেক গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে। আমি আমার বাপের বাড়িতে একবার রাগ হয়ে চলেও আসছি, তখন উনি বলছে ওই বাসায় ঢুকতে হইলে আমার অনুমতি লাগবে, কিন্তু আমি কাউকে কেয়ার করতাম না, কারণ আমার জামাই আমারে ভালোবাসে, আমার জামাই আমি ছাড়া কিছু বুঝে না। তারপরে কি করলো, হঠাৎ করে বললো কি একটা রুম সাবলেট দিয়ে দিই, একটা রুম ভাড়া দিয়ে দেন। বলছে দেন, এটা তার আপনার বাসা, আমি তো এখানে জোর দিই, তোমার তো একটা রুম লাগেই না, দেন। প্রথমে দিছে একটা টাঙ্গাইলের, তার একটা মহিলা, তার অ্যাঙ্গেল গুলো বুঝেন তো দিছে, ওই মহিলা ছিল। 2 মাস পরে বলে কি ভাবে আমি তো চলে যাব, আরেকটা ভাড়াটিয়া আসবে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো আমার সাথে বুঝা লাভ নেই, ওনার সাথে যায় বুঝেন। তখন ভাড়াটিয়া খবর নাই, 5 দিন 10 দিন হয়ে গেছে। তখন ওই ভাবির আমি দেখেছি কি ব্যাপার, আপনার ভাড়াটিয়া কই, ভাড়া দিবে না? না দিলে আমি ওই রুমে কিছু জিনিসপত্র রাখতাম। এটা বলে কি না না আসবে। ওই মেয়ে 8-10 তারিখে বা 12 তারিখে এরকম আসে। মেয়েটা ফর্সা, খাটো সুন্দর, একটা বান্ধবী আর 2টা ছেলে, ওরা এসে বাসা টাসা গুছায়। কে কার কি হয় আমি কিছুই জানি না, জিজ্ঞেসও করিনি। প্রায় ওই
একটা ছেলে আসতো, দিনের বেলায় আসতো, 2-3 ঘন্টা দরজা লাগায় থাকতো বা সারাদিনই থাকতো, চলে যাইতো। কে হয়? ওর হাজবেন্ড হয়। তো এর মধ্যে আবার কত ঝামেলা হলো, দোকান মানে কি বলে, থানা থেকে বলল যে পেপারস দেওয়ার জন্য, প্রত্যেকের পেপারস দেওয়ার জন্য, যে একটা ফ্যামিলিতে কয়জন লোক থাকে, কি কি থাকে, এটার আইডেন্টিফিকেশন দিতে হবে। তখন আমি বললাম কি, তোমাদের বিয়ের কাগজ দাও, তোমরা যে হাজবেন্ড ওয়াইফ, আমি থানাতে কি দিব? তখন ওই যে মেয়ে দেখতাম, ওকে ফোন করতে আর বলতো কি কাবিনের কাগজ দিয়ে যাও, কাবিনের কাগজ দিয়ে যাও, ফোন করতো, বলতাম, শুনতাম। গেল, ওই ছেলে কাবিনের কাগজ দিয়ে যায় না, ওকে টাকা দেয় না, বাসা ভাড়া দেয় না। তখন আমার শাশুড়ি আমাদের সাথে চরম গ্যাঞ্জাম লাগাইলো, এই মেয়ে আসার পরেই চরম গ্যাঞ্জাম লাগাইলো, আমাদেরকে আসে পালবে না, বাদ, এখন আমাদেরকে আমার মতন চলতে হবে। তা আমি তো আর ওই বাসা থাকবো না, আমরা অন্য বাসায় শিফট করলাম। যখন শিফট করবো, তো আমি তো একটা রুম সাবলেট দিবই। ওর আবার অ্যাডভান্স করা ছিল ম্যাডামের কাছে। এখন ওই ম্যাডামটা যায়, মানে আমার শাশুড়ি আর কি, ওনাকে আমরা ম্যাডাম বলি, ওই স্কুলের, ওই এলাকার স্কুলের ম্যাডাম উনি। তো ওই ম্যাডামের কাছে অ্যাডভান্স করা ছিল। এখন আমি যদি ওকে মানে ছেড়ে দিতে যাই, তাহলে 5,000 টাকা আমাকে দিতে হবে। তা আমি তো ম্যাডামের কাছে যে টাকাটা চাইতে পারবো না, আর আমার পক্ষে তো এটা সম্ভব না। আমার জামাই তো স্বল্প বেতন পায়, 22,000 টাকা বেতন। তখন আমাকে বললো কি, আপু আমি আপনাদের সাথে যাব। তা আমি বললাম কি, এখন তো আমি তোমাকে অ্যাডভান্স ফেরত দিতে পারবো না, তোমার তো যাইতেই হবে। তো আমার সাথে, আমি যে বাসায় গেলাম, আমার বাসায় চলে গেল। যাওয়ার পরেই তো উঠে জানুয়ারি মাসে ভাড়া দিবে, ওর ভাড়া দেয় না। তবে ভাড়া দাও, আমি তো বাসা ভাড়া দিব, আমার তো চলতে হবে। তখন বলে কি যে আপু এরকম, তা আমি ওর জামাইরে বললাম, কি শুরু করছো আনাফ, এই যে বাসা ভাড়া দাও না, বলে আপু আমি কিসের বাসা ভাড়া দিব, তোমার ওয়াইফ? বলে না, ও তো আমার ওয়াইফ না। তা আমি বললাম এতদিন কি বললা? বলে না না, আমার তো বউ বাচ্চা আছে, এটা ও জানে, ও তো আমার ওয়াইফ না। আসল ঘটনাটা কিন্তু ওই ছেলেটাও আমাকে বলে নাই। আচ্ছা, তো ওয়াইফ না, ভালো কথা, রইলো। থাকার পরে আমি জানলাম ও মেয়েটা হঠাৎ করে প্রেগনেন্ট, ওই জানুয়ারি মাসে। তারপরে বললাম, এখন জিজ্ঞেস কর, বল, কথা বল, বইলা ইয়া কর। তো তখন ওই ছেলে আসতে চায়, ও আনবে না। হ্যাঁ, তো বাচ্চা তো ওরই। তারপর ওই ছেলে আর যোগাযোগ করে না। না করার পরে ওর মাকে আমি ফোন দিলাম যে আপনার মেয়ে তো ঢাকায় পড়তে পাঠাইছেন, আপনার মেয়ের তো এই ঘটনা ঘটাইছে। তো ওর মা এসে ওর মা ওকে নিয়ে যেতে চায়, নিয়ে যায়, চলে যায়। যাওয়ার পর আমরা সবাই খুব আপসেট হয়েছি, কারণ আমাদের সাথে মিলে গেছিল, একটা সম্পর্ক ভালো ছিল, আমার পায়ের রিগামেল ছিঁড়ে গেছিল, আমার সমস্ত সংসারটাও গুছাইছে। ওর মনে যে কি, এটা তো আমি জানি না। ও তো একটা অ্যাম্বিশন নিয়ে আসছিল, ওকে তো অ্যাম্বিশনে পাঠানো হয়েছে, আমার শাশুড়ি পাঠাইছে, আমাকে ছাড়াবে, তাকে বিয়ে করাবে। লাভ কি তাহলে? কারণ আমাকে তো উনি শুরু থেকে পছন্দ করতো না, ওনার সঙ্গে আমার কখনোই বনে নাই। কারণ আমি এসে তো ওনাকে পাই না, আমি তো আমার শ্বশুর, যে আমার আপন শ্বশুরের কাছে ছিলাম, ওনাকে তো আমি পাইছি আমার শ্বশুর মারা যাওয়ার পরে। তো যাই হোক, এই কথাগুলো তো আমি জানতাম না তখন। তারপরে ও থাকতে থাকে, তারপরে ও ছিল ওর মা নিয়ে যাওয়ার পর একদিন এসে বলে কি, আপু আপনার কাছে তো আমার জানুয়ারি মাসের ভাড়া দেওয়া আছে, আর হচ্ছিল ফেব্রুয়ারি মাসের আমি অ্যাডভান্স পাই, এই 2টা মাস আমি আপনার কাছে থাকবো, তারপরে আমি চলে যাব। তো তারপরে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, বাসার সমস্ত কাজকর্ম করে, তো ওর প্রতি একটা সিম্প্রীতি কাজ করে। এবং ওকে আমার দুর্বলতাগুলোই বলে পাঠানো হয়েছিল, যেমন আমি সংসারে কাজ করতে পারি না, বাচ্চাদের টেক কেয়ার করি না। হ্যাঁ, এবং আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে ভালোবাসলে আমার হাজবেন্ডও যে দুর্বল হয়ে যাবে, তাকে আর বের করতে পারবে না, এই কথাগুলো বলেই তাকে পাঠানো হয়েছে। সে এইগুলাই আয়ত্ত করে ফেলে। ঠিক আছে, তো আমাদের বাসায় আরেকটা ছেলে ছিল, 3 মাস এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আসে, যেহেতু ওর রুমটা তো আমি ভাড়ায় দিয়ে দিব, ও তো আমার বাচ্চাদের সাথে থাকে। তো ওই ছেলের সাথেও ওর সম্পর্ক হয়। এটা আবার আমার হাজবেন্ডই আমাকে বলে যে রাতের বেলা নাকি ওই মেয়েকে ওদের ঘরে দেখছে, এসে বলে। আমার হাজবেন্ড শুরু থেকে মেয়েটাকে পছন্দ করতো না, দেখতে পারতো না, বলতো কি কেমন জানি পুরুষ মানুষের ঘেঁষারলাম মেয়ে মানুষ, এরকম বলতো। আমার কাছে এখনো একটা মেসেজ আছে যে আমি লিখছিলাম, আমি তোমার অতীত, আর ওই মেয়ের ছবি দিয়ে লিখছিলাম, এটাই তোমার বর্তমান, এটাই তোমার ইজ্জত। তখন লেখা আছে, ভালোই বলছো, যেই মেয়ের ইজ্জত 12 লোকে আগেই নিয়ে গেছে, ও আবার আমার ইজ্জত। এখনো মেসেজটা আমার কাছে আছে। তো যাই হোক, এটা গেল।
তো এখন আসি মূল কথাতে, যে কথাগুলো আসলে আমার হাজবেন্ড মানে আমাকেও সেই সেম যেন আমাকে ব্লেম দিতে পারে, আমাকে অজ্ঞানের মতন মানে নেশাগ্রস্ত করায়, সে আমারই সামনে তার সঙ্গে ইন্টিমেটি। আবার সেম কাহিনী। এবং আমি সেন্সলেস, আমাকে বলা হয়, আমি ওর সঙ্গে করি, আমি বলছি করো, কারণ আমি তো সেন্সলেস। ওরা আমাকে চক্রান্ত করে কিছু মানে ঘুমের মেডিসিন টেডিসিন খাওয়ায় দেয়। খাওয়ানোর পরে তো আমি ওর সাথেই ছিলাম, সেন্স নাই আপনার? না আমার কোনো সেন্স নাই। তারা ইন্টিমেটে যায় একই রুমের মধ্যে? একই রুমের মধ্যে, ইভেন আমার সাথেও সেম টাইমে আমার সাথে। পরের দিন সকালবেলা যখন আমি এরকম এগুলো মনে হচ্ছে Oh my God, তখন আমি ওই মেয়ের সঙ্গে এগুলো নিয়ে কথা বলি, তখন ও বলে হ্যাঁ হইছে। এরকমই তো ছিল, কেন আপনার মনে নাই? তখন আমি আমার হাজবেন্ডকে অনেক কান্না করছিলাম আর বলছিলাম আমার এখানে রক্তক্ষরণ হচ্ছে। এবং এরকম একাধিকবার চলতে থাকে এবং সেটা আমাকে বাধ্য করা হয় তাকে নিয়ে আসার জন্য, বাধ্য করা হয় যখন একই বিছানায় আপনার হাজবেন্ড আর একটা মহিলা? হ্যাঁ আমি আমি threesome? হ্যাঁ আমি না থ্রিসাম, আমি বসে থাকছি, কারণ আমার হাজবেন্ড তো একা দরজা আটকে থাকতে পারবে না, আমাকে তো থাকতে হবে, আমি না থাকলে প্রশ্ন আসবে না ওই ছেলেটা আছে আমার বাচ্চারা আছে, ওরা কোশ্চেন করবে না যে আম্মু আর ও একা কেন, আম্মু আর উনি একা কেন, তুমি এখানে কেন? এই জন্য আমি বসে থাকছি চেয়ারে, আমি বসে থাকছি চেয়ার। আর এখন উনি এই গল্পটাকে বলায় যে আমি সবকিছু করছি। ইজ ইট পসিবল একটা মেয়ে তার হাজবেন্ডকে চমক? একটা মেয়ে সব পারে, দুনিয়া ছাড়িয়ে দিতে আমি পারে, তো সম্পত্তি ছাড়িয়ে পাগল দিতে না। পারে, জামাইয়ের ভাগ দিতে পারে না। এবং সে আমাকে রেগুলার এই সমস্ত মেডিসিন গুলা খাওয়াইতো আর বলতো জানো এগুলা খেলে না মানুষ আত্মার দিকে চলে যায়, কিন্তু সে রেগুলার আমাকে খাওয়াইতো। ওই মেয়েকে পায়ে ধরে বলছে, আমার বাচ্চারা পায়ে ধরে বলছে আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা ছাড়া থাকতে পারবো না, আমার মা পারবে না। আমি ওই মেয়েকে বলছি তুই একটা বংশ, একটা স্ট্যাম্প পার, আমি বংশই দিব, আমার দুনিয়াতে যতটুকু সম্পত্তি আছে আমার বাচ্চাদের সব তোর, বিনিময়ে আমার জামাইকে দিয়ে দে, তাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি বলছি আমার বাচ্চারা ডেকে এনে ওকে আমি চুল মানে লুকায় কাহিনী করে আমি ডেকে এনে বাচ্চারা পায়ে ধরছে, প্লিজ আমার বাবাকে ছেড়ে দেও। ওর মায়ের কাছে আমার মেয়ে, ওরা আমার শাশুড়ি ওই মেয়েকে নিজে মেয়ে বানায় আমার হাজবেন্ডের ভোটার আইডি কার্ড দিয়ে খিল খেতে বাসা নিয়ে দেয় উইদাউট ম্যারিড। ওই বাসা আমি খুঁজে বের করি এবং আমার বাচ্চারা ওনাদের অন্তরঙ্গ ভিডিও দেখে ফেলে। এই কথাটা আমার বাচ্চারা যখন ওর দাদা দাদুকে বলে তখন ওই মহিলা বলে বেয়াদব মেয়ে, এই সমস্ত কথা বলার দুঃসাহস তুমি কোথায় পাইলা? কোথাও প্রতিবাদ হয় নাই ভাইয়া, তারা বলছে। এবং আমি আপনাকে বলি এই যে গেম আমার শ্বশুর ক্যান্সারে মারা গেছে 2 বছর আগে, এই যে গেমটা উনি নিজ মুখে আমার কাছে বলে মাপ চেয়ে গেছে, এই তোমার শাশুড়ি এই গেমটা রাচাইছিল, তোমাকে সরাবে, তাকে ঢুকাবে। আমার অপরাধ, আমি নীরবে চুপ করছিলাম, আমাকে তুমি মাফ করে। উনি ক্যান্সারের রোগী ছিলেন, উনি মোটা তাজা তাগড়া সুস্থ সবল একটা মানুষ, হঠাৎ করেই ওনার ক্যান্সার হয়ে যায়। এবং ভাইয়া আমাদেরকে, আমি তো আমার বাপের বাড়িতেই ছিলাম 3 মাস অনেক কষ্ট করছি ভাই আমি আমার বাপের বাড়িতে থেকে। এখান থেকে সেই মণিপুরে সকাল ভোর 4টার সময় উঠতাম, 5টার সময় উঠে আমি
আমার এই দুইটা বাচ্চা নিয়ে স্কুলে যাইতাম পরীক্ষা দেওয়ার জন্য, হাতে পায়ে ধরে বলছি চাবিটা দাও বাসার, আমি বাসায় যাই, বাচ্চাদের পরীক্ষা পর্যন্ত থাকি। আমার বাসার তালা কাইটা ওই মহিলা অন্য তালা লাগাইছিল, কেন জানেন? ওই মেয়েটাকে আমার বাসায় রাখছিল। আমার বাচ্চারা এখান থেকে সকাল 6টার সময় এসে যখন পরীক্ষা দিত, দিয়ে দুপুরবেলা আধমরা হয়ে যেত, আমার কাছে টাকা ছিল না, আমি খাওয়াইতে পারি নাই। আমার ছোট বোন ও ভোরবেলা উঠে ওদেরকে একটু খাওয়াই দিত, আর কিছু রিক্সা ভাড়া দিত, বাস ভাড়া দিত। আমার বাচ্চারা বলতো মা আর হাঁটতে পারি না, আর চলতে পারি না, কিন্তু আমি চালাইছি। আমি চাকরি খোঁজার জন্য অনেক জায়গায় গেছি ভাইয়া, সবার কাছ থেকে নোংরা প্রস্তাব পাইছি, কেউ কোনোদিনও। আমি একটা কথা বলি, যারা দর্শক আমাকে দেখছে, একটা মেয়ে যখন সিঙ্গেল হয়ে যায়, এই সমাজ এমন, এই সমাজ আপনি চাইলেও বাঁচতে পারবেন, আপনাকে বাঁচতে দিবে না। কেন জানেন? প্রত্যেকটা পুরুষ মানুষ আপনার দিকে হায়ানার মতন তাকায় থাকবে, আপনাকে বলবে আমি তোমার উপকার করব, কিন্তু না না, ওটার পিছনে একটা পশু থাকে, উপকার কেউ করে না। কিন্তু আমার যুদ্ধটা ছিল, আমাকে যেহেতু 4বার করার পরও আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, দ্যাট মিনস আমাকে দিয়ে কিছু হবে, এবং আমি বেঁচে থাকবো, এবং আমি দুনিয়াতে কিছু একটা করব। 2019 সালে মেবি 19 বা 20-এ, না সরি 21-এ, আমার শ্বশুর মারা যাওয়ার আগে ঠিক আগে আপনাদের এখানে লালমাটিয়াতে যে আইনো সালিশ কেন্দ্র, এখানে আমার একটা ফাইল আছে, তো ওনাদের ওখানে আমি ওনাকে জাস্ট, ওনার সঙ্গে যেহেতু কথা বলা যাচ্ছে না, ওনার সঙ্গে কথা বলতে গেলে ওনার মা আগে সামনে চলে আসে, ওনার সাথে কথা বলা যায় না। তা আমি এখানে আলোচনার জন্য ওনাকে একবার আনাই। উনি এখানে আমার সম্বন্ধে অকথ্য বাজে কথা বলে গেছে, যে আমি বলবো কিনা জানি না, যে আমি জানিও না যে ওভারব্রিজের উপরে মেয়েরা দাঁড়ায় থাকে বোরকা পরে সন্ধ্যার পরে। ভাই আমি এটা জানতাম না, আমি সেই দিন জানছি। ঠিক আছে, ওভারব্রিজে সন্ধ্যার পরে মেয়েরা যৌন কর্মের জন্য দাঁড়ায় থাকে, এটা আমি জানতাম। আমি উকিলকে জিজ্ঞেস করছি সন্ধ্যার পরে দাঁড়ায় থাকলে কি হয়, আর আমি তো কখন ওভারব্রিজ দিয়ে যাই না, আমি তো ফ্লোর দিয়ে নিচে দিয়ে হাঁটি, যত কষ্টই হোক। কেন, কি হয়? তো বলছে তুমি জানো না? বলছি না। আমি যখন চিৎকার করছি তখন ওই উকিল আপা বলছে, আরে মেয়ে শুনো, তুমি তো একটা কেস, আর আমরা প্রত্যেকদিন 1000টা কেস এরকম ফেস করি, যে বেটা যখন বিয়ে করে তখন মহিলাদের চরিত্র নিয়ে এই কথা বলে যায়। ঠিক আছে, আমাকে ওই এলাকাতে তারা প্রস্টিটিউট বানায় ছাড়ছে, তারা বলছে আমি প্রস্টিটিউট। আমি ওই এলাকাতেই ছিলাম, এবং আমি আমাকে প্রুফ করছি আই এম নট প্রস্টিটিউট। যদি তাই হইতো যে কারোর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক, আমি নিশ্চয়ই ক্ষুধার কষ্ট করতাম না। না, হ্যাঁ, টাকা ইনকাম করা একটা মেয়ের সবচেয়ে সোজা যদি অবৈধ হইতে হ্যাঁ হ্যাঁ, ওভারনাইট। আমরা লাগাতার 3 দিন শুধু মুড়ি খেয়ে বাঁচছি। আমার মেয়ে রাইট নাও, আমরা 2 বেলা খাই ভাইয়া, 1 বেলা খেতে পারি না। আমি আর আমার মেয়ে 1 বেলা খাই, আরেক বেলা আমরা খেতে পারি না এখন। হ্যাঁ, এটার কথা আসি কেন? আমার শ্বশুর মারা যাওয়ার পরে উনি যখন উকিলের ওখানে গেল, উনি দর কষাকষি শুরু করলো। 3 বাচ্চার খরচ উনি 10,000 টাকা দিবে, অনেক কষাকষিতে সে 12,000 টাকায় আসলো, উকিলের সাথে ঝগড়াঝাটি। তখন আমি বললাম ওনার কাছ থেকে আমি 1 টাকাও নিব না, আমার বাচ্চা এটা পণ্য না, আমি জন্ম দিছি, ওর 1 টাকা না 100 টাকাও যদি, মানে 10 টাকা না, কি বলে 10,000 টাকাও যদি ওর সমস্ত শরীরে লেগে যায়, আমি মা, আমি জন্ম দিছি, আমি খরচ করতে বাধ্য। ও তো বাবা না, ওর জন্ম ঠিক নাই, এর জন্য ওর বাচ্চারও জন্মের ঠিক ওটা করে নাই, স্ট্রেট কথা। তখন আমি ওনাকে বললাম, উনি জিজ্ঞেস করলো আপনি কি কেস করবেন? আমি বললাম না, আমি কোনো কেসে যাব না, আপনি ক্লোজ করেন। আমার বাচ্চাদের সাথে সে কোনো
রকমে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। সে আমার বাচ্চাদেরকে ভুলে যাবে, বাচ্চা আমি পালবো। তখন ওই মহিলা কেঁদে দিয়ে বলছিল, মেহের আর ইউ শিওর? এটা অনেক বড় একটা স্ট্রাগল। আমি বলছি হ্যাঁ আমি জানি, আমি করবো। তখন আমি জবলেস, ঠিক আছে। তারপর পরেই মামার ক্যান্সার হয়, আমার শ্বশুর সেকেন্ড শ্বশুরের ক্যান্সার হয়, ওনারা ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়া থেকে আসে। ওই মহিলা তখন ওনার বড় বউকে এখানে এনে রাখা শুরু করে। ইন্ডিয়া থেকে আসে, আসার পরে কথা ছিল যে আমার শ্বশুর নাকি আমার চেহারাই দেখবে না। তা আমি আবারও ওনাদের বাসায় গিয়ে গুছায় টুছায় রেখে আসি, রান্না বান্না করে রেখে আসি, যাতে ইন্ডিয়া থেকে এসে ঘর বাড়ি পরিষ্কার পায় খাওয়ার। তখন তারা আমাকে ফোন করে যে ঝুমা আসো। তখন আমি যাই, আমার শ্বশুরের সেবা করি প্রতিদিন, যে দুপুরে ওইখানে রান্না করি, রান্না করে অল্প একটু তরকারি নিয়ে এসে আমার বাচ্চাদেরকে খাওয়াই, আবার রাতেও আমি রান্না করি আমাদের জন্য। তারপর আমার শাশুড়ির গল্প, ওনার বড় বউ মানে বড় ছেলের বউ যিনি, উনি আসবেন, ওনাকে আনবেন। তা আমার শ্বশুর না করেন না। কেন? তুমি তো বলছো জমা করেন, এখন তো জমা করতেছে, তুমি কেন আর ওকে আনবা? ওনার উপরে জোর করে চাপাই দিয়ে ওই মেয়েকে আনা হয়েছে। আমার শ্বশুর আমাকে বলতো কি, ছাড়বা না, এটা তোমার তোমার অধিকার, ওর অধিকার না, তুমি আসবা। চুপচাপ ঝুমা আমার দিকে তাকায় সহ্য করো। আমি কেন সহ্য করছি জানেন? ওই লোকটা আমাদেরকে পালত, ওই লোকটা আমাদেরকে অনেক দেখতো, লুকায় লুকায়ও দেখছে অনেক। শ্বশুর সেকেন্ড শ্বশুর। তো পরে শ্বশুর মারা গেল। মারা যাওয়ার পরে আমাকে বিশাল ব্লেম দাও। আমার 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 চোখের সামনেই আমি গিয়ে বসে আছি, মামার শরীর টিপতেছি, অসুস্থ মানুষ, ক্যান্সারে এরকম হয়ে গেল, এগুলো এগুলা কামড়াইতো, কেমো টেমো দিত, টিপতেছি আমার সামনে। আজানের আব্বু খেতে আসো। মানে আমার এই রক্তাক্ত জায়গাগুলাতে ইচ্ছা মতো লবণ মরিচ দুইজন মিলে বসে বসে, তুমি খাও, আজানের আম্মু আমার সামনেই ঘটতেছে। বুঝি নাই, হোয়াট ইজ আজানের আম্মু এন্ড হোয়াট ইজ আজানের? আজানের আম্মু হচ্ছে আমার হাজবেন্ডের রাইট নাও ওয়াইফ, মানে তার ছেলে, বর্তমান ছেলের নাম আজান। এবং তারা এই সব কাজগুলো আমার সামনেই করতো। মামা খালি আমাকে ভাবে ধরে বলতো, ঝুমা প্লিজ আমার দিকে তাকায় সহ্য করো। আমি সহ্য করছি। একদিন ঝগড়াও হয়েছে, চিল্লাচিল্লিও হয়েছে। পরে তখন সে বলছে আমি ওকে বউ মানি না। আপনাকে? হ্যাঁ। হসপিটালে যখন আমি থাকি তখন এক লোক, আমরা সবাই কান্নাকাটি করতেছি, র্যান্ডমলি উনি 1 মাস বাংলাদেশের হসপিটালে ছিল, ডেল্টাতে। সারা রাত আমি থাকতাম, ভোর 4টার সময় বাসায় চলে যেতাম। 4টা থেকে 9টা পর্যন্ত ঘুমাইতাম, 9টা থেকে 11টা পর্যন্ত আমি রান্না করতাম। রান্না করে ঠিক 11টার সময় আমার শাশুড়ি ফোন দিত, আসো তাড়াতাড়ি। হসপিটালে যাইতাম, আবার বিকেলের দিকে একটু আসতাম, রাতে একটু দেখা টাকা দিয়ে সন্ধ্যার পরপরই যাইতে হইতো। এটার কথা হইলো কি জানেন, আমি হসপিটালে যাইতাম ফোনে গল্প করার জন্য, অথচ আমার বাসা খালি। ওকে ফাইন। ওখানে এক লোক ওনাকে জিজ্ঞেস করছে, এটা তো রুগী তোমার কি হয়? মামা। ওর কি হয়? মামা। তোমরা দুজন কি হোক? আমার পরিচিত। বাহ, এখনকার অবস্থা কি বলেন তো বোন? আচ্ছা, এখনকার অবস্থা হচ্ছে হলো, আমার শ্বশুর মারা যাওয়ার পর, আমার শ্বশুর থাকাকালীন তো উনিই খরচ দিত। 2 বছর ওই উকিলের পরে ওনার সঙ্গে আর আমাদের কোনো কন্ট্রাক্ট ছিল না, আমার শ্বশুর মারা যাওয়ার পরে লাস্ট যেটা। তো ওনাকে বলা হয়েছিল আমাদের খরচ দেওয়ার জন্য, উনি দেয় না, আর উনি তো আর পরে নেই। লাস্ট ডিসেম্বরের পরে থেকে একটা ঘটনা আমি একটু স্কিপ করে যাচ্ছি, বলতেই চাচ্ছি। একটা ঘটনার পর থেকে সে আমাদেরকে ওখানে কিছু খরচ দেয়, এবং পর থেকে আমাদেরকে কিছু কিছু করে দিতে থাকে। তারপরে উনি ফিক্সড করে যে 10,000 টাকা উনি আমাদেরকে দিবে। তখন আমি ভাবলাম একেবারেই কিছু হচ্ছে না। আমি হ্যাঁ, আমি হচ্ছিল তখন ভাবি যে আপনার হচ্ছিল, তখন আমি হচ্ছিল আপনার অনলাইন থেকে আমি পার্লারের বিজনেসটা করি। ভেরি গুড। হ্যাঁ, অনলাইন থেকে আমি বুস্টিং করে যতটুকু কাজ পাইতাম আমার চলে যাইতো। 2 রুমের বাসা ছিল, 12,000 টাকা ভাড়া, চলে যাইতো। তো সবারই রিকোয়ারমেন্ট যে একটা আপনার পার্লার নাই, তাহলে আপনাকে কেন ট্রাস্ট করব? আপনি এত কাজ ভালো জানেন, তাহলে পার্লার নাই কেন? এখন আমি তো একটা করতে যে মানে মাছ দিয়ে শাক মাছ ঢাকতে যে শাক দিয়ে মাছ ঢাকতে পারতেছি না, এরকম অবস্থা। তো এখন যে আমি কিছু করব, ওইটার জন্য তো আমার একটা জায়গা লাগে, ক্যাপিটাল লাগে। হ্যাঁ, এবং
আমার বাসাটা শিফট করে আর যাইতেও তো সময় লাগে। আমার গত বছর 60,000 টাকা বাড়িওয়ালার কাছে বকেয়া পড়ে যায়। তখন আমি ভিক্ষা করছি, ভিক্ষা। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষা করছি বলতে আমার যে আত্মীয় স্বজন গুলা যারা আছে, রোজার সময় বলছে আপনারা সদগা করেন না, দান করেন না, জাকাত, আমাকে দেন, তা নইলে বাড়ি এলে আমাকে বের করে দেন। তখন কিছু কিছু মানুষ আমার এই টাকাগুলা দেয়, দেওয়ার পরে বাচ্চাদেরকে টুকিটাকি কাপড় চোপড় কিনে দেই এবং বাসা ভাড়ার টাকাটাও দিই। দেওয়ার পরে আমি 29,000 টাকা বকেয়া থাকে। তখন এক আপু আমার এই অবস্থা দেখে, আমাদেরই একদিনই বোন, আমার এই অবস্থা দেখে উনি বলে যে আমার একটা শোরুম আছে, ওখানে যে তুমি বসো, 5,000 টাকা আমি দিতে পারবো, বেশি দিতে পারবো। আমি ভাবলাম যে বসে টাকার থেকে, তখন তো উনি 10,000 টাকা দিচ্ছেই। ওখানে যাই, ওখানে যাওয়ার পরে তো দেশের পরিস্থিতি খারাপ হলো, ওটাও আমার চলে বন্ধ হয়ে গেল। তারপরে আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি। যখন সবাইকে দেখি এখান থেকে আর্ন করছে, আমি করা শুরু করি। করার পরে আমি তো প্রথমে কিছুই বুঝতাম না। তো এক আপু আমাকে চিনতো এবং আমি আমাকে বলতে কি, তুমি বলবা তুমি সিঙ্গেল মাদার, তুমি বলবা, তাহলে অ্যাটেনশন পাবা। অবশ্যই। তা আমি এরকম বলি একটা লাইভে যে আমি সিঙ্গেল মাদার, আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। তো ইটালিয়ান একটা ভাইয়া, বাংলাদেশি, ইটালে থাকে, সোহেল রানা ইটালি ওনার প্রোফাইলের নাম। উনি আমাকে ওই মেসেজটা ওনার চোখে পড়ে, একটা গ্রুপ লাইফ চলছিল। তখন বলে কি, ওনাকে তুলেন তো, মহিলাটা কি বলতে চাই শুনি। তখন আমি বললাম এরকম এরকম, আমি খুব কষ্টে আছি, আপনারা আমাকে একটু যদি মানে আমার ভিডিওগুলোকে যদি একটু করেন, সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি আগায় যাবো। আমার কিন্তু ইন্টেনশন ওইটাই ছিল। পরবর্তীতে আরেকটা লাইভে আবুল বাসার ইউএসএ, ওনার ওই ভাইয়ের লাইভে ওনার আবার থাকে। তখন আমি ওখানে অনেক রাত, ওই যে রাত জেগে আমার টেনশন, টাকা আসবে, তখন ওইখানে হ্যাঁ, ওখানে আমাকে ওনার আবার লাইভে দেখে। ওটা রাত 3টা-4টার সময় হইতো। তখন ওনাকে বলে কি যে ওই মহিলাকে আমি চিনি, ওনাকে একটু উঠান তো। তো কথা বলার পরে বলে কি যে আমার কথা শুনে ওনাদের অনেক খারাপ লাগে। লাগার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করব। অ্যামাউন্ট তেমন কিছু বলে নাই, কিছু দিব, দেখবো, এই সেই। তখন আপনার দেশে মহামারী চলতেছে, হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের পরপরই শুরু হইলো আপনার বন্যা, বিশাল বন্যার খারাপ অবস্থা। তখন তারা ওখানে করে, আমার বাসায় না খেয়ে থাকার অবস্থা। আমি আরো কিছু কথা মাঝখানে স্কিপ করতেছি, কারণ আমার মা বাবা বা ভাই বোন বা যারাই আছে, আমি উপরের দিকে থুতু ফেলে নিজের গায়ে আসে, আমি ওটা চাচ্ছি না। আমি বুঝতে পারছি। আচ্ছা, বিপদের সময় যে কারা হাত ধরে না, সেটা আমি খুব ভালো জানি। আমার জীবনে একটা অনেক বড় একটা শুভাকাঙ্ক্ষী আছে, যার কথা আমি বলতে পারি না, আছে। ওটা আমি আপনাকে অফ ক্যামেরায় বলবো, কিন্তু ওনার কথা আমি বলতে পারি না। যাই হোক, তো আমি এমনও হয়েছে যে আপনার রুটি চটকায়ে ওভাবে করে গোলা করে খাওয়াইছি, কি করব, কোথায় পাবো। আর আমার হাজবেন্ডকে দেখতাম, এখনো রাইট নাও আমার ছেলের বয়স 11 বছর, ছোট ছেলে, কোনো স্কুলে পড়াইতে পারি না। হ্যাঁ, উনি ভর্তি করবে, উনি বড় ছেলের পড়াশোনার খরচ উনি দেন, আর 10,000 টাকা আমাদেরকে দেন। আমি ওইখান থেকে আসি যে আমাকে ওরা ওই ভাইয়ারা আমাকে 50,000 টাকা দেয়। তো 29,000 টাকা তো আমার বাড়িওয়ালাই পায়, আর ও টুকিটাকি এটা সেটা মিলাই 30-32,000 টাকা আমার বাড়িওয়ালাকেই দিতে হয়েছে। বাসা শিফট সবকিছু মিলে আবার 28,000 টাকা 60,000 টাকা গেছে। তখন আবার 1-2টা কাজ হয়েছিল। যখন 50,000 টাকা পাই, তখন আমি ভাবি আমার কাছে যেহেতু এখন 50 আছে, আপনার কাছে 20 চাইলে আপনি আমাকে দিবেন। অবশ্যই সেম কাজটাই আমি করি। একজনকে আমি বলি আমার কাছে 50,000 টাকা আছে, হ্যাঁ, এখন আপনি যদি আমাকে কিছু টাকা লোন দিতেন, তাহলে আমি একটা বাসা নিয়ে একটা পার্লার দিতে পারতাম। তা আমি ভাবছিলাম হয়তো 12-13 হাজার টাকার ভিতরে একটা বাসা পেয়ে যাব, আমি পাই নাই। আমাদের ওই 2 নম্বর এরিয়া ছেড়ে আমি 1 নম্বরের এদিকে বাসা নেই। ওনাকে জানাই,
আমার সাহেবকে মানে বাচ্চার বাবাকে জানাই এরকম। উনি বলছে আপনার বাসা, আপনি ব্যক্তিগত ব্যাপার, আপনি কোথায় নেবেন এটা আমাকে বলার কি আছে। আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে? আনফরচুনেট মানে এটা ডিভোর্স, হ্যাঁ আমি তো ডিভোর্সই মানি। 4টা মানুষের সামনে যদি বলে আপনাকে আমি বউ মানি না। কাগজে কলমে হয়েছে? কাগজে কলমে তো আমাদের পেপারসেই বিয়ে হয় নাই, এবং আমাদের ডিভোর্স হইতে গেলে আমাদের মিউচুয়াল ডিভোর্স হবে, এবং উনি আমার সঙ্গে কোনো কাজে অফিসে বসতে প্রস্তুত না। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, এটার কারণ আরেকটা, উনি যদি আমাকে মানে ছাড়াইয়া দেয়, আমি বিয়ে করে ফেলবো এবং ওনার বাচ্চাগুলোর রেসপন্সিবিলিটি ওনার ঘাড়ে চলে যাবে, এই জন্য উনি আমাকে কোনোদিন ছেড়েও দেয় নাই। ও মাই গড, আপনি তো ঝুলে গেছেন পুরো। হ্যাঁ, এবং আমার ছেলেদেরকে বাচ্চাদেরকে নেওয়ানোর জন্য আমি অনেকবার বলছি। উনি প্রথম বলতো আমি দিব না। হ্যাঁ, আমি দিতে পারতাম না, আমি এক রাত নিতে পারি নাই। মাঝখানে আরো একটা জিনিস, আপনি বলেন না যে 1 ঘন্টার ভিতরে ভাই আমার লাইফ স্টোরি হয় না, 3 দিনের জন্য আমাকে যখন সবাই বলে দিয়ে দে দিয়ে দে দিয়া দে দিয়া দেখ ঘাড়ে দিয়া দেখ, 3 দিন পাঠাইছিলাম আমার শাশুড়ির বাসায় ওদেরকে। অমানবিক টর্চার করছে ভাইয়া। পরের দিন সকাল ভোরবেলা আমার বাচ্চাগুলা দুপুর থেকে না খেয়েছিল, ওরা ভয়ে ফোনে আমাকে লাইনে রাখছে। আমি না শুধু, আমার বোন, আমাদের এলাকার আরো কিছু লোকজন, সবাই আমরা সারা রাত কান্না করতে, আমরা ঘুমাইতে পারি নাই। আমার বাচ্চাগুলো ভয়ে ছিল। ওর বাবা রেখে সিং চলে গেছিল, আর ওই মহিলা, ওর যে মা, ওই জল্লাদ মহিলা আমার বাচ্চাগুলোকে অমানসিক টর্চার করছে, খাইতে দেয় নাই। যে লোকটা মরে গেছে, আল্লাহ আল্লাহ আমি তারে মাফ করে দিছি, উনিও বলছে না খেয়ে থাকো, রান্না করে খাও গা ওই বাচ্চাগুলার। হ্যাঁ, আমার মেয়ে আমার মায়ের কাছে মেসেজ করছে, বাবা ক্ষুধায় বমি আসতেছে, একটু করলা ভাজি দিয়ে অল্প একটু ভাত অক্ষর অরণ্যকে দিছি মামা, ওদেরও না পেট ভরে নাই মামা। আমি চতুর্দিকে দৌড়াইছি একটু খাবার, কি বারান্দায় যাও, আমি দড়ি দিয়ে পেঁচাই দিই, তুমি একটু খাবার আম্মু দেখে ফেলে যদি। সারাটা রাত। পরের দিন আমি ডিসিশন নিয়েছি, ভার্মে যায় দুনিয়া, আমি কাউকে চাই না, আমি বেঁচেই আছে, আমাকে আল্লাহ বাঁচাই আছে 3টার জন্য। আমি আমার মেয়েকে বলছি রাতটা যাবে, সকালবেলা হবে, 3 জনকে নিয়ে আমি রাস্তার মাথায় থাকবো, চলে আসবো। 10 মিনিট দেরি হলে আমি ওই বাসায় গিয়ে হাঙ্গামা শুরু করে দিব। আমি দাঁড়াইছিলাম, আমার বাচ্চারা চলে আসছে। যেদিন চলে আসবে এর আগের দিন রাতের বেলা আশেপাশে কিছু আপু পোলাও রান্না করে দিছে, মুরগির মাংস রান্না করে দিছে। ওই 3 রাত ভাইয়া আমি খাইও নাই, ঘুমাইও নাই। আমার বাচ্চাদের জন্য আমি খাইও নাই, আমি ঘুমাইও নাই। আমি দিয়ে দেখছিলাম ওরা কি করছে, ক্রিয়েট করছে আর আমাকে ভেজালে ফেলাইছে। বলছে আমার ভাইকে, বলছে কি আমি তো আনতে চাই, তোমার বোন দেয় না। আমি আচ্ছা ঠিক আছে এবার দিয়ে দিব। বোন নিয়ে গেছে ওদের সঙ্গে কথা বলছে, কথা বলে মানে এমন সিচুয়েশন সৃষ্টি করছে যেটাতে আমি রেগে যাব। রেগে গিয়ে আমি ওই বাসায় গেছি। ওই বাসাতে ওর ভাই পুলিশ, ওর মা, ওই মেয়ে, ওর সবাই ওইখানে। আমি ওই ছেলের বসে, তোর এত বড় কলিজা, তুই আমার বাসায় কাজের মেয়ে কাজ করে ভাত খাইছস, তোর এত বড় সাহস করতে গেছে, তুই আমার বাচ্চার ধমকাইছস কোত্থেকে? ওই লোক আইসা আমাকে, আমার মেয়েকে, আমার ছেলেকে ইচ্ছা মতো মারছে। এলাকার লোকজন, ওই মহিলা জড়ো করছে, আমাকে বলছে আমি নাকি জড়ো করছি। এ নিয়ে বোন আর কন্টিনিউ করতে চাই না, শেষ করতে চাই। শেষে যদি যারা দেখছে তাদের জন্য 2টো জিনিস বলবেন। আপনার ফেসবুক পেজের নাম বলবেন, যেটাতে আপনি মেকআপের সার্ভিসটা দেন, আপনার ফোন নাম্বারটা চাইলে বলেন, এবং লাস্টলি যদি কিছু বলার থাকে 3টা একসাথে করেন। এটাই আর কি, যে আপনার পেজটা বলেন আগে। আমার পেজের নাম হচ্ছিল মুন মেহের বিউটি স্যালন। মুন মেহের বিউটি স্যালন। ফোন নাম্বার হচ্ছিল 0198
93630070। হোম সার্ভিস দেন আপনি নাকি বাসায়? হ্যাঁ, হোম সার্ভিস এবং আমি বাসায়ও আমার আবার order বলেন দেয়া নম্বরটা। আছে। আমার পেজের নাম হচ্ছিল মুনমেহের বিউটি স্যালন। আমার ফোন নাম্বার হচ্ছিল 019853630070। ওকে, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আমি মানে বর্তমানে আপনার ঠিকানা হচ্ছে কোন এলাকার দিকে এখন? আমি মিরপুর মিরপুর একে? আহমেদনগর, মিরপুর 1 আহমেদনগর। বোন, লাস্টলি যদি যারা দেখলো তাদের জন্য কিছু বলেন আপনি। তাদের জন্য এটাই বলবো যে আসলে কি ভাইয়া, বর্তমানে এরকম আমার মতো অনেক ঘটনাই আছে। আমি হয়তো, আপনি বলতেছেন আমি ছেড়ে দিছি বা এটা সেটা, ছেড়ে দিলেও আপনি পারবেন না, ধরে রাখলেও আপনি পারবেন না। যেটা যাবার সেটা চলেই যায়। তবে সবার জন্য একটাই মোটিভেশনাল কথা আমার থাকবে, যেটা নষ্ট ওটাকে ছেড়ে দিয়ে নিজে আগে বাড়ো। অনেক কিছু করার আছে মেয়ে মানুষের, ট্রু। অনেক কিছু করার আছে। আমার জামাই ভালো না, কেউ যদি বলে বাচ্চা নাও, কেউ যদি বলে সহ্য করো, সময় দিবা, কম সময় দিবা। যেই সময়টা দিলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে না। আমি কিন্তু আনফরচুনেটলি আমার লাইফ শেষ। এখন এমন একটা জায়গায় আমি দাঁড়ায় আছি, না আমি আনম্যারিড লাইফ মানে চলতে পারতেছি, না আমি ম্যারিড লাইফ চলতে পারতেছি। আমার কি ইচ্ছা করে না আমার হাজবেন্ড থাকুক? অবশ্যই। আমার কি ইচ্ছা করে না আমি কারোর প্রেয়সী হই? অবশ্যই। কিন্তু আমি চাইলেই পারি না। এটা আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে, আমি এটাই বলবো যে মানে হাজবেন্ড থাকাকালীনও প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়ানো উচিত। একদম, এটা সবসময় আমি বলি। যা পারেন তাই করেন, শুরু করেন, শেষটা ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ। আর আপনি এখানে আসার আগে ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি কারো কাছ থেকে কোনো হেল্প চাই কিনা। হ্যাঁ, আমি সেটা বলছি। বলেন। কারণ আমাকে 50,000 টাকা দেওয়া হয়েছিল, আমি একটা বিজনেস দিছি, অলমোস্ট আমি 1.5 লক্ষ টাকা লোনে পড়ে গেছি। রাইট নাও আমি বুস্টিং করতে পারতেছি না, আমার বিজনেস অফ হয়ে গেছে। আমি সব বোনদের উদ্দেশ্যে বলবো, আমার কাছে আসেন, আমাকে কাজ দেন। আমি ভিক্ষা চাই না, আমি কারো কাছে দয়া চাই না, আমাকে কাজ দেন, কাজের বিনিময়ে আমাকে টাকা দিয়ে যান। আমার 3টা বাচ্চার দিকে তাকায়, আমার ছোট ছেলেটা লেখাপড়া করে না। আপনি জানেন আমি চুল কাটাইতে পারতেছি না আজকে 2 সপ্তাহ। আমার বাচ্চাদের চুলগুলো এখানে চলে আসছে। আমি বলছি তোমার বাবাকে বলো, 1 মাস যাবত ঘুরতেছে, কেটে দেয় নাই ভাইয়া। ঠিক আছে, আমি এই যে এখন আসছি, এই ভিডিওটা যাবে, অনেক প্রেশার আমার আসবে, অনেক প্রেশার আসবে। কারণ এই যে 10,000 টাকা দেয়, হ্যাঁ, ও আচ্ছা, কেন 10,000 টাকা এখন? আগে মাঝখানে আমাদের তো ওই বাসায় থাকাকালীন 10,000 টাকার পরেও 1-2 হাজার টাকা চাইলে দিত, যে কারেন্টের লাগবে, গ্যাসের লাগবে, বা একটা খাবার লাগবে, বা কি বলবো চাল নাই বললে দিত, আমার সাথেও কথা হইতো। কিন্তু ওনার মা ওনার ব্রেনে এখন ঢুকাইছে আমার বাসা 15,000 টাকা ভাড়া, আর ওই বাদ বাকি চার্জ দিয়ে 17,000 টাকা 18,000 টাকা যায়। এত টাকা দিয়ে বাসা ভাড়া নিতে পারছে, তুই আর 1 টাকাও বাড়ায় দিবি না। এবং এটা উনি নতুন করে শুরু করছে, উনি আমাকে ব্যাংকের মাধ্যমে টাকা দেয়, প্রুফ রাখে। আই ডোন্ট কেয়ার, ওনার এই প্রুফ নিয়ে আমার কিছু যায় আসে না। আমার বড় ছেলের একটা কথা, আমার তো 10,000 টাকার বাবা, আমার বাবা তো আমাদেরকে 10,000 টাকা জন্ম দেওয়ার পরিবর্তে কর্ম করতেছে। ভবিষ্যতে আমি যখন কামাই করব, আমার বাবার যখন শরীর পড়ে যাবে, আমিও 10,000 টাকাই। আমার ছোট ছেলের বক্তব্য, আমার খুব ইচ্ছা করে মা তোমার গায়ে বাবার গায়ে পা দিয়ে ঘুমাইতে। আমার ছোট ছেলেকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, কারণ ও 2 বছর বয়স থেকে বাবাকে হারাইছে। ও সিঁড়িতে দাঁড়ায় থাকতো এভাবে করে, বাবা আসে না কেন মা, বাবা আসো, বাবা ভিতরে আসো, বাবা আসবে তো, আমি দাঁড়ায় আছি, বাবা আসবে। বলছি, ভিডিও করে পাঠাইছি, বলছে আকলামি করি, আমি অভিনয় করি। আমি আর নিতে পারছি না বোন। আমি দোয়া করি আল্লাহ আপনার সমৃদ্ধি দান করে, এবং যারা তখন দেখছেন, একটা মানুষকে ভিক্ষা দান দৌলত দরকার নেই, নিজে যে কাজটা করতেছেন
যেটুকু আপনি বাইরে নেন, হেল্প করেন, আপনার সার্ভিসটা আপনি নেন, আর একটা মানুষের জীবন হয়ে যাবে। আর যারা ব্যবসার জন্য পার্টনার খোঁজেন, আমার মনে হয় যে একটা মার পাশে, একটা সিঙ্গেল মার পাশে বা দাঁড়ানো যদি হয়েছে। এমন কোনো জব, আমার এখন রাইট নাও নেট টাকা, রাইট নাও আমার, মানে আমার অনেকে বলে কি যে এটা করতে থাকেন হবে একটা, হবে টাইম তো আমার নাই রে ভাই, আমার তো পেটে ক্ষুধা। আমি আমার মেয়ের আমি দুপুরেরটা বিকালে খাই, দুপুরেরটা বিকালে খাই। আর আমার ছেলে কারণ আমার বড় ছেলে ক্ষুধা সহ্য করতে পারে না, ওদের দুইজনকে আমরা 2 বেলা খাওয়াই। নিতে হচ্ছে না নাকি? মা গো।